আমাদের পরবর্তী জীবনে, সেটা ক্যারিয়ার হোক বা আপনার ব্যক্তিগত জীবনে হোক, কাজে লাগবে। তো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই এবং প্রেজেন্টেশনের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন জিনিসগুলো ব্যাখ্যা করব। তো আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমি এটাকে একটু হোল্ড করবেন, একটু ওপেন করে নিই। আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে, প্রপারলি দেখা যাচ্ছে। তো আমি শুরু করছি আজকের প্রেজেন্টেশন। আমাদের আজকের সেশনটা টাইটেল এলিভেটিং ইউর প্রফেশনালিজম অ্যান্ড মাস্টারিং ওয়ার্কপ্লেস এটিকেট। আচ্ছা, একটু মনে হয় সমস্যা হচ্ছে, অ্যালাউ মি ফিউ মিনিটস। আপনারা পুরো স্লাইড দেখতে পাচ্ছেন? ইফ আই এম নট রং, একটু ফিডব্যাক দেবেন। দেখা যাচ্ছে। ওকে, আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। গতকাল যেভাবে আমি করেছিলাম একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, মনে পড়েছে, নাও আই রিমেম্বার। আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ঝামেলার জন্য। তো হ্যাঁ, পুরো ইয়েটা আসছে না। হ্যাঁ, ওকে। তো আমি শুরু করছি। আমার নাম বলেছি তৌহিদ মাহমুদ হোসেন। আমি মূলত আই এম এক্সপার্ট ইন সফট স্কিল ট্রেনিং এবং আমার মূল এক্সপার্টিস হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, প্রসেস রিইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, নেগোসিয়েশন, এই ফিল্ডগুলোতে। আমি 22 বছর ধরে বাংলাদেশের টপ প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেছি এবং একাডেমিক্যালি আমি বুয়েট থেকে পাশ করা ফ্রম সিভিল। পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করি ফাইন্যান্সে। আর আমার হবি হচ্ছে বই পড়া। আই এম এ প্যাশনেট রিডার অ্যান্ড অলসো আই এম এ ফিকশনাল রাইটার। এই দুটোই হচ্ছে আমার প্রিয় কাজ। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। আজকে এই সেশন থেকে আমাদের এক্সপেকটেশন, আমরা ধারণা করছি এই জিনিসগুলো কভার করবে। আমরা এই 6টা বিষয় আজকে আলাপ করব।
এবং আমার এই 21 বছরের প্রফেশনাল জীবন থেকে আমি এই বিষয়গুলো যা শিখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা দেখব যে প্রফেশনাল এক্সেলেন্স, প্রফেশনালিজম এই জিনিসটা কি, এই জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি, আমরা পজিটিভ মাইন্ডসেট এটা আমাদের প্রফেশনাল লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, কোথায় ইম্প্যাক্ট ফেলে সেটা দেখব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে বলে ওয়ার্ক প্লেস এটিকেট, এই ব্যাপারটা বিস্তারিত আমরা আলাপ করব। এই এটিকেটের মধ্যে দেখবেন আপনার অনেকগুলো বিষয় আছে। তারপরে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে প্রফেশনালিজমের একটা মূল পিলার, এথিক্স। ফাইনালি আপনাদেরকে শেখাবো যে একটা ইফেক্টিভ মিটিং কন্ডাক্ট করার জন্য এবং সেই মিটিং এ একটা ইফেক্টিভ পার্টিসিপেন্ট হওয়ার জন্য আপনার কি কি কৌশলে থাকতে হবে, এবং যখন আপনি কাজ করতে যাবেন আপনার ওয়ার্ক প্লেসে অনেক ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, ওই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, সেগুলোতে আপনি কিভাবে একটা উইন উইন উইনার হিসাবে নিজেকে উপস্থাপন করবেন। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের প্রথম বিষয় ইউর জার্নি টু প্রফেশনাল এক্সেলেন্স। তো শুরুতে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, ইফ ইউ লাইক ইট। আগেই বলে নিচ্ছি এটা ইউটিউব থেকে, সো শুরুতে একটা 5 সেকেন্ডের অ্যাড থাকতে পারে, জাস্ট ওয়াচ। আমি এই ভিডিওর সাথে আপনাদের কানেকশনটা দেখাবো। সাফল অ্যাক্টিভ হানি পিওর এটাকে একটু অ্যাভয়েড মানে সহ্য করেন। মাত্র 95 টাকা। সাউন্ডে পাচ্ছি না তো আমরা। স্যার আমরা সাউন্ড পাচ্ছি না আপনার ল্যাপটপ থেকে। আসসালামু আলাইকুম শুনতে তৌহিদ পাচ্ছেন? ভাই। স্যার জি জি জি, এখন শুনতে পাচ্ছি। লাউড এন্ড ক্লিয়ার, ওকে ঠিক আছে। আমার ভিডিওটা মনে হয় একটু আটকে গেছে, তাই না? পজ হয়েই ছিল, কোনো সাউন্ডও আসেনি। এখন ঠিক আছে? না স্যার, এখনো স্টাক হয়ে আছে। তাহলে আবার একটু আমি ইয়ে করছি। ক্যান্সেল করে আবার প্লে করলে হয়তো ঠিক হতো। আমার ঠিক আছে এখন, কারেক্ট? এখন দেখতে পাচ্ছেন কারেক্ট? আমাকে কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু ফিডব্যাক দিলে ভালো হয়। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যদি কোনো ভিডিও প্লে করে থাকেন। হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। ওকে, আমি দুঃখিত যে এখানে একটু ইন্টারনেটে মনে হয় সমস্যা হচ্ছে আমার বাসায়। প্রফেশনালিজম জিনিসটা আসলে 3টা বিষয়ের ব্লেন্ড, আপনার অ্যাটিটিউড, আপনার স্কিল এবং আপনার বিহেভিয়ার। এই 3টা জিনিস মিলে তৈরি হয় প্রফেশনালিজম, যে কারণে প্রতিটা মানুষ
ইন্ডিভিজুয়াল প্রফেশনালিজমের দিক থেকে। এই অ্যাটিটিউড, আপনি কি প্রফেশনাল, আপনি আপনার ওয়ার্ক প্লেসে আপনি যে অ্যাটিটিউড করছেন এবং আপনার বাসায় আপনি যে অ্যাটিটিউড করছেন, দুটো কিন্তু এক না। আপনি ওয়ার্ক প্লেসে যে স্কিল সেট দেখাচ্ছেন এবং বাসায় যে স্কিল সেট দেখাচ্ছেন, দুটো এক না। একইভাবে আপনার কাজের জায়গায় আপনার যে ব্যবহার আর আপনার বাসায় আপনার যে ব্যবহার বা বন্ধু বান্ধবের কাছে আপনার যে ব্যবহার, এটাও আলাদা। কিন্তু দুই জায়গাতেই আপনি কিন্তু নিজেকে প্রফেশনাল হিসেবে আনতে পারেন। কারণ প্রফেশনালিজম হচ্ছে আপনি নিজেকে যেভাবে অন্যের কাছে উপস্থাপন করতে চান সেই জিনিসটাকে ধারণ করা। সো প্রফেশনালিজম জিনিসটা কেন দরকার আমাদের জন্য, আমরা এটাতে বিস্তারিত আর একটু পরে আসবো ধীরে ধীরে। এটা আপনার নিজের ভেতরে আপনার সেলফ অ্যাওয়ারনেসটাকে আরো ব্রডার করে। এটা আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন, এটা আপনাকে বাড়বে। আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ইউ মাস্ট বি এ প্রফেশনাল পারসন। আপনার নেটওয়ার্কিংটা শক্তিশালী করার জন্য, বাড়ানোর জন্য ইউ নিড টু বি এ প্রফেশনাল পারসন। তো আমরা পরের ধাপগুলোতে দেখবো যে একটা প্রফেশনালিজমের যে কোর বিষয়গুলো, এরকম 5টা বিষয় আছে। আপনার ওয়ার্ক এথিক্স কি, আপনার কমিউনিকেশন স্কিল কিরকম, ইন্টারপার্সোনাল স্কিল কিরকম, আপনার প্রবলেম সলভিং করার ক্ষমতা কিরকম, এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি এটা কিরকম। এই 5টা জিনিস, এই 5টা গুণ প্রপারলি যে ব্লেন্ড করতে পারে নিজের ভেতরে, সেই নিজেকে কিন্তু একজন প্রফেশনাল মানুষ হিসেবে নিয়ে আসে। দেখেন, আমি আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে আমি আমাদের বাংলাদেশ বলেন বা ইন্টারন্যাশনালি যে পোশাকটা আমরা ফর্মালি ব্যবহার করি, আমি সেরকম একটা পোশাকে আছি, বাট আমি কিন্তু কন্ডাক্ট করছি আমার বাসা থেকে, এবং ইট ইজ এ অনলাইন প্রেজেন্টেশন, এবং এখানে আপনারা মিক্স ক্রাউড আছেন। আমি নিজেকে যেভাবে আপনাদের কাছে এক্সপেক্ট করি, আমার অডিয়েন্সের কাছে, তারা আমাকে দেখুক, তারা আমাকে বুঝুক, আমি কিন্তু সেইভাবে নিজেকে উপস্থাপন করতে এসেছি। কারণ এই কাজটা, এই সেশনটা, এটা আপনি একজন করেন আর 100 জন করেন, ফ্রি করেন আর 10,000 টাকা দিয়ে করেন, এটা একটা ফর্মাল সেশন। এই সেশনে আপনারা আপনাদের সময় ব্যয় করছেন। সো অবশ্যই এই জিনিসটাকে সম্মান করে, এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাকেও কিন্তু প্রপার পোশাকে অর্থাৎ অ্যাটায়ার, প্রপার প্র্যাকটিস করে, প্রপার রিসোর্স ঠিক করে আপনাদের সামনে ট্রেনিং সেশনটা কন্ডাক্ট করতে হবে। দিস ইজ প্রফেশনালিজম। আমি আমার চাকরি জীবনে বহু বহু কেস দেখেছি, বহু ঘটনা দেখেছি যে তারা উপস্থাপক মানে কোন একটা মিটিং এ জয়েন করছে, ইভেন কারোর সাথে দেখা করছে, সে খেয়াল করছে না যে তার পোশাকটা কিরকম, সে খেয়াল করছে না তার হাত বাড়ানোর ভঙ্গিটা কিরকম। হয়তো সে তার কাজের ব্যাপারে অত্যন্ত দক্ষ, সে হয়তো মিটিংটা অত্যন্ত দারুণ ভাবে শেষ করলো, সে হয়তো নেগোসিয়েশনটাতে জিতে আসলো, বাট তাকে আমি পুরোপুরি প্রফেশনাল বলবো না। কারণ প্রফেশনালিজম শুধু একটা জিনিসের দক্ষতা নিয়ে না, তার অ্যাটিটিউড, তার স্কিল অ্যান্ড তার বিহেভিয়ার, তিনটা মিলে। তো এই যে আমি যে কথাটা বললাম যে আপনাদের জন্য আমি যেভাবে উপস্থাপন করতে এসেছি, which is etiquette, যে আমার বিহেভিয়ারটা কিরকম, এটিকেট জিনিসটা কি আসলে। বেঞ্জামিন ডিসরায়েলি একটা চমৎকার কথা বলেছেন, ক্লিনলিনেস এন্ড অর্ডার অর্থাৎ গুছিয়ে রাখা আর নট ম্যাটার্স অফ ইনস্টিংক্ট। মানুষ কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলেন বা নিজের শখ থেকে বা নিজের স্বভাব থেকে সে গোছানো হয়, ব্যাপারটা তা কখনোই না। They are matter of education, and like most great things, you must cultivate a taste for them. আমি মানে এই কথাটার মানে হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল হতে চান, আপনার ওই যে আগের স্লাইডে আমরা যেটা দেখালাম যে আপনার ওয়ার্ক এথিক্স লাগবে, কমিউনিকেশন স্কিল লাগবে, আপনার অ্যাবিলিটি, আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই জিনিসগুলো যে লাগবে, এই সব কিছুর মধ্যে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, ভার্বাল অর নন ভার্বাল, দিস আর অল ইম্পর্টেন্ট। এবং এগুলো কিন্তু মানুষ নিজের ইনস্টিংক্ট থেকে কখনোই পায় না, মানুষকে এগুলো শিখতে হয়।
এফোর্ট দিয়ে শিখতে হয়। যেভাবে আমরা একটার পর একটা স্কুল পার হয়েছি, কলেজ পার হয়েছি, ইউনিভার্সিটি পার হয়েছি, আমরা এফোর্ট দিয়েছি, শিখেছি, এটিকেট ঠিক তেমনি শিখতে হয়। এবং আপনি সবসময় দেখবেন যে ব্যক্তির এটিকেট ভালো সেই ব্যক্তিকে কিন্তু আমাদের মনে থাকে, সে আমাদের মনে বেশি ছাপ ফেলে। যত ফেমাস লোক আপনি পাবেন, সে তার কর্মক্ষেত্র যেটাই হোক না কেন, আপনি দেখবেন যে সে খুব এটিকেট ওয়ালা মানুষ। সে জানে কার সাথে কিভাবে বিহেভ করতে হয়, কোথায় কিভাবে বসতে হয়, উঠতে হয়, কথা বলতে হয়। সো এটিকেট কেন গুরুত্বপূর্ণ? ফার্স্ট থিং ইজ পাওয়ার অফ ফার্স্ট ইমপ্রেশন। একটা কথা আমাদের ছোটবেলা থেকে শেখানো হতো যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এই জিনিসটা আমি আমার চাকরি জীবনে আমার অনেক সিনিয়র থেকে শুরু করে আমার অনেক জুনিয়র পর্যন্ত দেখেছি, তারা বহু বছর চাকরি করেও এই ব্যাপারটার গুরুত্ব বোঝেননি। আমি আমার প্রচুর সিনিয়রকে দেখেছি। আমি এ পর্যন্ত 7টা জায়গায় চাকরি করেছি। আইএফআইসি ব্যাংকে আমি ভেরি রিসেন্টলি ছিলাম। আগামী মাস থেকে আমি অ্যাজ এ কনসালটেন্ট শুরু করছি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে। আমি এই ব্যাপারটা দেখেছি যে পাওয়ার অফ ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ভেরি নেগলেক্টেড আমাদের দেশের প্রফেশনাল জায়গাগুলোতে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাদের মধ্যে এখানে যারা যারা বিবাহিত অথবা যারা যারা কোনো না কোনো রিলেশনে আছেন, হয়তো কম বেশি সবাই আছেন, আপনি প্রথম যেদিন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে দেখা করতে গিয়েছিলেন, আপনি কিন্তু আপনার সবচেয়ে যে পোশাকে আপনাকে সবচেয়ে ভালো দেখায়, যে ভঙ্গিতে আপনাকে সবচেয়ে ভালো দেখায়, আপনি কিন্তু সেভাবে গিয়েছেন সাবকনসিয়াসলি চিন্তা করে, বিকজ ইউ নো দি পাওয়ার অফ ফার্স্ট ইমপ্রেশন কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা চাকরি জীবনে যে কাজটা করি সেটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় আমরা পুরো গুছিয়ে যাই। চাকরিটা পাওয়ার পরে উই আর ক্যাজুয়াল। হ্যাঁ, টাই পরার নিয়ম আছে, আমি টাই পরে যাই। আমার ট্রাউজার পরার নিয়ম, আমি ডেফিনেটলি ট্রাউজার পরে চাই, কিন্তু আমি একটা স্ট্রাপ ট্রাউজারের সাথে একটা বিশাল চেকের লাল শার্ট পরে যাই। তাহলে কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনটা প্রপার হলো না। এই যে বিষয়টা আমরা পরবর্তীতে পড়বো যখন গ্রুমিং এ, আমাদের ড্রেস গ্রুমিং এ, সেখানে আমরা একটু ব্যাখ্যা করব। দ্বিতীয় যে বিষয়টা আসে, এটিকেট কোথায় ম্যাটার করে, ইফেক্টিভ কমিউনিকেশন। আপনি খুবই সুন্দর পোশাক আশাক পরেছেন, আপনি খুবই দক্ষ আপনার কাজে, কিন্তু আপনি যখন কথা বলেন আপনার কথা বোঝা যায় না, আপনার কথা জড়ানো, আপনি খুব দ্রুত বলেন অথবা খুব আস্তে বলেন, আপনি থেমে যান, অন্যের কথার মাঝখানে আপনি জাম্প দিয়ে ঢুকে যান, তার কথাই শেষ করতে দেন না, অথবা আপনার একটা কথা বলছে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, তার চোখের দিকে তাকাচ্ছেন না, বা অন্য কিছু করছেন। সো ইউ আর নট ডুইং দি কমিউনিকেশন ইন ইফেক্টিভ ম্যানার। আপনি অ্যাক্টিভলি শুনছেনও না, আবার প্রপারলি বলছেনও না। সো এই বিষয়টাও এটিকেটের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ইভেন কমিউনিকেশনের আর একটা খুব গুরুত্বপূর্ণ এটিকেটের সাথে সম্পর্কিত পার্ট হচ্ছে, আপনি অত্যন্ত চমৎকার কথা বলেন, অত্যন্ত ভালো লিসনার, বাট আপনি গসিপ করেন, আপনি নেগেটিভ কথা বলেন, ইট ইজ বিয়ন্ড এটিকেট। এটা আপনি কোথাও করতে পারবেন না, আপনার প্রফেশনাল লাইফে তো নয়, পার্সোনাল লাইফেও না। তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল পারসন বলা যাবে না, বিকজ ইট ইজ বিয়ন্ড এটিকেট। 3 নম্বর বিষয়টা হচ্ছে এটিকেটের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, হুইচ ইজ রেসপেক্ট, বিং রেসপেক্টফুল। খেয়াল করেন, আমি যে পয়েন্টগুলো বলে যাচ্ছি, আপনারা যখন এগুলো শুনবেন, যেহেতু আমরা ইন পার্সন অডিয়েন্সে নেই, তাহলে আমার জন্য সুবিধা হয় যে অডিয়েন্সের ইন্টারাকশন বোঝা। এখানে আমি সেটা বুঝতে পারছি না, আমি শুধু আমাকেই দেখছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যা বলছি আপনি আপনার পার্সোনাল লাইফে এগুলোকে রিফ্লেক্ট করে দেখেন, প্রফেশনাল লাইফে করার প্রয়োজন নেই। কারণ আমাদেরকে শেখানোই হয় বিষয়গুলো আমাদের প্রফেশনাল লাইফের সাথে কানেক্টেড, নট নেসেসারিলি। আপনি খেয়াল করেন, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার যে সামাজিক জীবনটা আছে, আপনার যে বন্ধু বান্ধব সার্কেল আছে, এখানেও কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হয়। এবং যে বন্ধুটাকে আপনারা সবচেয়ে মনে রাখেন, আপনার সমাজের আশেপাশে যে ব্যক্তিটাকে আপনি বেশি ইম্প্যাক্টফুল মনে করেন, তার ভেতরে কিন্তু এই গুণগুলো খুব ভালোভাবে আছে। সো আমাদেরকে আমার চারপাশের মানুষদের ব্যাপারে, প্রফেশনালি হলে আমার কলিগ,
আমার পিয়ার, ওপরে যারা আছে, আমার টিমমেট যারা আছে, তাদের ব্যাপারে রেসপেক্টফুল হতে হবে। ডিসক্রিমিনেশন করা যাবে না, তাদের সাথে আনপ্রফেশনাল কোনো আচরণ করা যাবে না, তাদেরকে অশ্রদ্ধা করা যাবে না, তাদের ডিগনিটি হার্ট করা যাবে না। 4 নাম্বার হচ্ছে প্রফেশনাল কিছু নিয়ম, ভেরি বেসিক কিছু নিয়ম আছে। এই যে 3টা পয়েন্ট বললাম, এগুলো হচ্ছে কোর। আর এখন যেটা বলছি, দিস আর ভেরি বেসিক রুল। এটা ধরেই নেওয়া হয় যে আপনি কোনো জায়গায় গেলে, কোনো প্রফেশনে থাকলে ইউ উইল বি পাংচুয়াল, আপনি টাইম ম্যানেজমেন্ট প্রপার করবেন, আপনি রিলায়েবল হবেন, আপনার অ্যাটিটিউড হবে পজিটিভ, আপনার ভেতরে বেসিক এথিক্স থাকবেই। এই জিনিসগুলো হচ্ছে প্রফেশনাল ডিমেনার, ভেরি কমন থিং। তো আমরা এটিকেট কেন প্রয়োজন এই ব্যাপারটা কভার করলাম। এই পর্যায়ে এসে আমি একটু কোনো একজনের কাছে ফিডব্যাক চাইবো যে আপনারা এই পর্যন্ত কি আমার কথা প্রপারলি শুনতে পারছেন, আমাকে দেখতে পারছেন, এবং আপনাদের প্রেজেন্টেশনে কোনো ফিডব্যাক আছে কিনা আমার বলার বা আমার ভিজুয়ালে, তাহলে আমি জি স্যার, দেখতে পাচ্ছি স্যার এবং শুনতে পাচ্ছি। ওকে, আপনার চমৎকার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা থ্যাংক হচ্ছে ইউ, না। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার বলার আছে, আপনাদের এখান থেকে প্রয়োজন মনে করলে, আপনারা অনেকের অভ্যাস থাকে যে লিখে লিখে সে মনে রাখতে পারে, এটা সম্পূর্ণই আপ টু ইউ, আপনি আপনার পদ্ধতিতেই করবেন, বাট এই পুরো জিনিসটা আপনাদের দিয়ে দেওয়া হবে, ডেফিনেটলি পুরো জিনিসটা দিয়ে দেওয়া হবে। সো আমি বরং আপনাকে অনুরোধ করব, লেটস লুক ইনটু আওয়ার আইজ, আমরা আমাদের একে অন্যকে দেখি, হোক সেটা অনলাইনে, আমরা বোঝার চেষ্টা করি। কেন আমরা আমাদেরকে দেখবো এটা আমরা একটু পরে বুঝবেন আপনি, যে কেন এটা আমি আমাকে দেখতে বলেছি, আমার অ্যাপ্রোচটা দেখতে বলেছি, রাদার রিডিং দিস স্টেটমেন্ট। প্রফেশনালিজমের 3 নাম্বার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটাতে যাচ্ছি। বাম দিকের এই লোকটাকে কি আপনারা চেনেন? ইনি হচ্ছেন ওয়ারেন বাফেট, যাকে বলা হয় দ্য গুরু অফ ইনভেস্টমেন্ট। এই ব্যক্তিটা পার্সোনালি আমার অসম্ভব পছন্দের একটা ব্যক্তি। যে কয়েকজন ব্যক্তিকে আমি ফলো করি তার মধ্যে ইনি একজন। ওয়ারেন বাফেটের একটা কথা আমার অসম্ভব প্রিয়, কথাটা আমি এখানে দিয়েছি, আমি লাইনটা একটু পড়ছি ওনার বক্তব্যটা। ইন লুকিং ফর পিপল টু হায়ার, look for 3 things, 3 qualities: integrity, intelligence, energy. And if they don't have the first one, that is integrity, সততা, then the other 2 will kill you. অসৎ একজন ইন্টেলিজেন্ট এবং এনার্জেটিক পারসন উইল ডিস্ট্রয় দ্য কোম্পানি। সো আপনি এথিক্সের গুরুত্বটা এর থেকে ভালোভাবে আমার মনে হয় কোনো কথাতে বোঝানো যায়নি। সো হোয়াট ইজ এথিক্স? এথিক্স কি? মূল্যবোধ কি? ইট ইজ এ সিস্টেম অফ মোরাল প্রিন্সিপল দ্যাট গাইড দ্য বিহেভিয়ার। আমাদের প্রত্যেকের একটা মনন আছে, একটা বুদ্ধিভিত্তিক চিন্তা আছে, একটা মোরাল আছে, যেটা কিছু নিয়ম আমাদেরকে ছোট থেকে সেট করে দেয়, এবং সময়ের সাথে সাথে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের অভিজ্ঞতা সেই মোরালগুলোকে মডিফাই করে। এই মোরালগুলোর আলোকে কিন্তু আমাদের আচরণ পরবর্তীতে মুভ করে। আমি যদি বাসায় এটা না শিখি যে আমার থেকে বয়স্ক কেউ আসলে তার সামনে চেয়ার উঠে দাঁড়াতে হবে এবং তাকে শ্রদ্ধা জানাতে হবে, আমি কিন্তু অফিসে গিয়ে সেটা করব না। এবং এই কাজটা না করলে যে খুব বেশি ক্ষতি কিছু হবে তা না, বাট করলে অনেক লাভ। সো খেয়াল করেন, শ্রদ্ধা করা এবং ওই বিহেভিয়ার গুলো আপনার ভ্যালুস, দ্যাট ইজ এ মোরাল প্রিন্সিপাল, আপনাকে শেখানো হয়েছে বলে পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে আপনার কিছু বিহেভিয়ারাল প্যাটার্নে এসেছে। আপনারা যে কোনো জাপানিজ মুভি দেখলে বা জাপানিজ ইয়েতে তাদের কোনো ভিডিও দেখলে দেখবেন যে তারা প্রতিটা সেকেন্ডে এরকম বাও করে। এটা ওদের ভেরি বেসিক মোরাল প্রিন্সিপাল, ভেরি বেসিক প্রসেস। ওদেরকে ছোটবেলা থেকে শ্রদ্ধাবোধ শেখানো হয় এবং এরা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে। এথিক্স কি, এই প্রশ্নটা যদি কেউ করে আপনাকে, আপনি তার উত্তরটা সবচেয়ে সহজে যেটা দিতে পারেন এটা হচ্ছে কি করা উচিত আর আমি কি করতে পারি, এই দুইটার মধ্যে পার্থক্য বোঝাটাই হচ্ছে এথিক্স।
আমি যেহেতু ব্যাংকে ছিলাম, আপনাকে ব্যাংকের একটা উদাহরণ দিই। ধরেন আমি ক্যাশ টেলারে আছি, দিন শেষে আমার কাছে অনেক টাকা রয়ে গেছে, আমার দায়িত্ব হচ্ছে টাকাগুলো গুনে তুলে রাখা। আমি জানি টাকা ঠিক আছে, রেজিস্টার করে তুলে রাখবো, বাট আমি ভাবলাম দেরি হয়ে গেছে, আমি এটাকে রেখে চলে যাই, কালকে এসে আমি তুলবো। এবং আমি এটাও জানি যে টাকাটা চুরি হবে না। আমি চলে গেলাম, পরের দিন এসে আমি করলাম। সো my mind had the right to leave the money uncounted or unregistered. এই কাজটা আমি করলাম, আমি প্রফেশনাল কাজ করলাম না, যদিও পরের দিন আমি ঠিক করেছি। কারণ আমি এই ডিফারেন্সটা ভুলে গেলাম যে ওইটা করা আমার রাইট থাকলেও, আমার ক্ষমতা থাকলেও আমার উচিত হচ্ছে কাজটা শেষ করে যাওয়া। আমি এখানে একটা আনএথিক্যাল কাজ করলাম। আনএথিক্যাল কাজ মানে কিন্তু শুধু চুরি করা বা চারিত্রিক কোনো সমস্যা হওয়া ব্যাপারটা তা না। আপনি আপনার চাকরি জীবনে প্রত্যেকটা ছোট ছোট স্টেপ, আপনার কম্পিউটার ওপেন করা থেকে শুরু করে, আপনার কলিগকে কোনো একটা জিনিস দেওয়া থেকে শুরু করে, কোনো একটা ইমেইলের উত্তর দেওয়া, প্রতিটা জায়গায় কিছু এথিক্যাল ম্যাটার থাকে। তো আমাদের এই চাকরি জীবনে আমাদের আজকে আলোচনাটা যেহেতু প্রফেশনালসদের নিয়ে, এবং বুঝতেই পারছেন যে এখানে এথিক্স এর দুইটা আঙ্গিক আছে। ওয়ান ইজ ইউর পার্সোনাল এথিক্স এন্ড সেকেন্ড ইজ ইউর প্রফেশনাল এথিক্স। এক্সাম্পল দিই আপনাকে, এখানে একটা ডিলেমা তৈরি হয়। পার্সোনাল এথিক্স হচ্ছে যেটা আপনার পার্সোনাল ভ্যালুজ তৈরি করেছে। উদাহরণস্বরূপ, যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম আপনাকে শুরুতেই, যে বড় কেউ আসলে আপনি উঠে দাঁড়াবেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল এথিক্স। এখন আপনি একটা কাস্টমার সার্ভিসে আছেন, যেখানে আপনাকে প্রত্যেক মুহূর্তে আপনার সামনে লোক আসছে বিভিন্ন বয়সের, আপনি প্রতিবার উঠে দাঁড়াবেন? অবশ্যই না। তার মানে এই পার্সোনাল এথিক্সটা বা এই পার্সোনাল বিহেভিয়ারটা আপনার এই প্রফেশনাল ইয়েতে, এই মোরালটা প্রফেশনাল ইয়েতে আসছে না। আবার আপনি বাসায় যখন আছেন বা আপনার বন্ধুদের মধ্যে আছেন, তখন আপনি যে যে পদ্ধতিতে কাজগুলো করেন বা যে যে সিচুয়েশন একটা জিনিসকে হ্যান্ডেল করেন, আপনি প্রফেশনাল লাইফে গিয়ে কিন্তু বা আপনার অফিসে কিন্তু আপনি জিনিসকে ডিফারেন্ট ভাবে করেন। কারণ বাসায় আপনি এক কাপ চা খেয়ে কাপটা রেখে চলে যাচ্ছেন, অফিসে আপনি চাটা খেয়ে হয়তো আপনার নিজের কাপটা আপনি ধুয়ে যাচ্ছেন। এইটা আমি বোঝাতে চাচ্ছি যে পার্সোনাল প্রফেশনাল যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা। একটা ছোট্ট গল্প বলি, এইটা এই মুহূর্তে মনে পড়লো আমার এথিক্স নিয়ে। আমি 2003-এ যখন পাশ করি, আমার প্রথম ইন্টারভিউ ছিল একটা ইন্ডিয়ান কোম্পানিতে। সো তখন আমি একদম ফ্রেশ গ্রাজুয়েট, এবং ফ্রেশ গ্রাজুয়েটে তো সিভিতে কিন্তু স্ট্রেংথ একটা কথা লিখে, দেখবেন এখনো অনেকে লেখে স্ট্রেংথ, অনেস্ট, হার্ড ওয়ার্কিং। আমারটাও লেখা ছিল। মাইন্ড ইট, দিস আর নো মোর স্ট্রেংথ। এটা আমি যদি সুযোগ পাই আপনাদেরকে বলবো, অনেস্ট, হার্ড ওয়ার্কিং, দিস আর নট স্ট্রেংথ। উইকনেসে লেখা ছিল যে আই ক্যান নট টেল লাই। আমার আমলে বা ওই আমলে এই জিনিসগুলো ছিল ভেরি কমন থিংস, যেগুলো আমরা সিভিতে লিখতাম। তো আমার ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, যদি কোথাও তোমাকে গিয়ে তোমার কোম্পানির সেলস এর জন্য মিথ্যা বলতে হয়, তুমি কি করবে? অবশ্যই পৃথিবীর সব প্রোডাক্ট একই ধরনের, দুই প্রোডাক্ট কিন্তু একই মানের হয় না, কিন্তু প্রত্যেকেই বলে তার প্রোডাক্টটা ভালো, তাই না? আমাকে সেই প্রশ্নটাই করেছিল। ইনস্ট্যান্টলি আমার সমস্ত উত্তর, আমি কোনো উত্তর খুঁজে পাইনি। তাই তো আমি তো এইমাত্র বলেছি যে আমার উইকনেস হচ্ছে যে আমি মিথ্যা বলি না, বা আমার স্ট্রেংথ হচ্ছে আমি সত্যবাদী। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? তো আমি যখন বললাম যে আমি জানি না, তো ইন্ডিয়ান তো ওদের কথাবার্তা খুব শার্প, খুব স্ট্রেট ফরওয়ার্ড। হি ইউজড আ এফ ওয়ার্ড, হ্যাঁ, দ্যাট ইউ হ্যাভ টু বি এফিং লায়ার ইফ ইউ নিড ফর ইয়োর কোম্পানি। পরবর্তী জীবনে আমি বুঝেছি যে দিস ইজ দি ভেরি ক্লাসিক এক্সাম্পল অফ পার্সোনাল এথিক্স এন্ড প্রফেশনাল এথিক্স। আপনাকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয় এই জিনিসটা বিক্রি করে, এবং আপনি জানেন এই জিনিসটা আসলে সমস্যা আছে, এক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারবেন না যে না, আমি তো একটা খারাপ জিনিস বিক্রি করছি। নো, দিস ইজ ইউর জব। এটা আপনার প্রফেশনাল এথিক্স, আপনি আপনার প্রতিষ্ঠানকে, আপনার প্রোডাক্টকে আপনি খারাপ করতে পারবেন না। যেহেতু আপনার পার্সোনাল এথিক্স এর সাথে এটা কনফ্লিক্ট করছে, আপনি জবটা নিয়েন না। বাট আপনি ওয়ান্স ইউ গেট ইন দ্যাট জব, আপনাকে কিন্তু আপনার প্রফেশনাল এথিক্সটা অবশ্যই ফলো করতে হবে।
যে কারণে কোর এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে থাকতে ইন্টিগ্রিটি অ্যাবাউট ইউর কোম্পানি, অ্যাবাউট ইউর প্রোডাক্ট, অ্যাবাউট ইউর ওয়ার্কপ্লেস, রেসপেক্ট, আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং ফেয়ারনেস। আমি যে গল্পগুলো বলছি, যে ঘটনাগুলো বলছি, এই শব্দগুলো দিস আর বিট বুকিশ ওয়ার্ড, এগুলো বইয়ের শব্দ। আপনি গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে এরকম শত শত এথিক্যাল শব্দ পাবেন, ওয়ার্কপ্লেস এথিক্স পাবেন। বাট চেষ্টা করেন রিলেট করতে নিজের সাথে। আমি যে গল্পটা বললাম, এই গল্পটার মধ্যে কিন্তু সবগুলো জিনিস আছে আমার এই ঘটনাটার মধ্যে। ইন্টিগ্রিটি, হ্যাঁ আমি সৎ আমার প্রতিষ্ঠানের ব্যাপারে, রেসপেক্টফুল, এটা যাই হোক আমাকে এই প্রতিষ্ঠানকে, এই কলিগদেরকে রেসপেক্ট করতে হবে, এবং আমার দায়িত্ব হচ্ছে এটা সেল করা। সো আই হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দিস। বুঝতে পেরেছেন? তো এই যে আমি যে ঘটনাটা বললাম যে আমার পার্সোনাল এথিক্স, আমার চাকরি জীবনের শুরুতে পার্সোনাল এথিক্স এবং প্রফেশনাল এথিক্স এর ভেতরে একটা কনফ্লিক্ট লাগলো। এরকম কনফ্লিক্ট কিন্তু আপনি আপনার জীবনে চাকরিতে ক্রমাগত পেয়ে যাচ্ছেন, পাবেন। যেমন খুব কমন একটা ওয়ার্কপ্লেস ডিলেমা হচ্ছে এথিক্যাল ডিলেমা, যে আমি কোন দিকে যাব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি চাকরিতে আপনার বন্ধুকে চাকরি দিলেন একটা পজিশনে, ধরেন আপনার হাতে সুযোগ আছে, ইট ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে ওই ব্যক্তির সাথে আপনার কিন্তু একটা বিয়ন্ড অফিস সম্পর্ক আছে আগের থেকেই। তাকে এখানে দেওয়ার ফলে আপনি যদি কোনোভাবে বেনিফিটেড হন, এটা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আরেকটা গল্প বলি আপনাদেরকে। আমি 12 বছর আইএফআইসি ব্যাংকে ছিলাম, মানে আমি জাস্ট সদ্য গত মাসে ছেড়েছি। তো ওখানে একটা কোম্পানি ছিল যারা ওখানে এনলিস্টেড কাজ করত, তারা আবার একই সাথে বই প্রকাশনীর সাথে জড়িত আরো আগের থেকে। তো আমি নিজে যেহেতু রাইটার, একটা সময় তার প্রকাশনী থেকে আমার বই বের হয়েছে। বাট বই বের হওয়ার আগে সবার আগে আমার মাথায় যে জিনিসটা এসে যাচ্ছে, তার সাথে তো আমার একটা বিয়ন্ড অফিস রিলেশন আছে। আমি যতই জানি যে আমি কোনো বেনিফিট নেব না, আর সে আমার কাছ থেকে কোনো বেনিফিট নেবে না, বাট হু নোজ যে একদিন আমি একটা মোরাল অব্লিগেশনে পড়ে গেলাম। কিন্তু তার মানে কি এই যে আমি তার সাথে সম্পর্ক রাখবো না? এটা নাও হতে পারে। একই অফিসে একই ফ্যামিলির লোক থাকতে পারে, তখন কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? হতে পারে। হাউ টু অ্যাভয়েড? আমি যেটা করলাম, আমি সবার আগে আমার ম্যানেজমেন্টকে জানালাম যে ইনি কিন্তু এই কাজের জন্য আছে এবং আমি কিন্তু এইভাবে ইন্টারঅ্যাক্টেড, ডু ইউ হ্যাভ এনি ইস্যুস? ম্যানেজমেন্ট যখন ক্লিয়ারেন্স দিল, দেন আই গেট ইনটু দ্যাট। আপনি দেখবেন কোথাও জব অ্যাপ্লাই করতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কি এখানে কাউকে চেনেন কিনা, বা আপনার কোনো রিলেটিভ এখানে আছে কিনা। অনলি রিজন ইজ টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি যদি আইটির লোক হন এবং আইটির কেনাকাটার সাথে যদি আপনার কোনো সংশ্লিষ্টতা থাকে, এবং আপনার ঘনিষ্ঠ বন্ধু যদি আইটি ইকুইপমেন্ট সাপ্লায়ার হয়, হয় আপনি আপনার সেই বন্ধুর প্রতিষ্ঠানকে কোম্পানিতে নেবেন না, অথবা আপনিও দায়িত্ব থেকে সরে যাবেন। দিস ইজ টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আরেকটা আনএথিক্যাল ব্যাপার হচ্ছে ওয়ার্কপ্লেসে হ্যারাসমেন্ট এন্ড ডিসক্রিমিনেশন। এটা আমরা মেয়েদের সাথে অনেক বেশি করি, এটা আমাদের মাথায় নক করে। বাট এই হ্যারাসমেন্ট এন্ড ডিসক্রিমিনেশন কিন্তু কোনো জেন্ডার বেসড না। এই ইউনিভার্সিটির আমরা এই ইউনিভার্সিটি, সো ওরা একটু ব্রাত্য, ওরা একটু বাইরের, দিস ইজ এ আনএথিক্যাল থিং। অথবা আপনি আপনার অফিসের ইমেল আইডিটা পার্সোনাল কোনো কাজে ইউজ করলেন, দ্যাট ইজ এ আনএথিক্যাল ডেটা প্রাইভেসি লিকেজ। সো ওয়ার্কপ্লেসের এথিক্স গুলো হচ্ছে এই জিনিসগুলোর আঙ্গিকে আমাদের মাথায় রাখতে হয়। একটু খেয়াল করে দেখেন, আমি এতক্ষণ যা বললাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কোনো না কোনো ভাবে কনসিয়াসলি সাবকনসিয়াসলি জানি। তাহলে আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি কেন? একটাই কারণে, এই প্রত্যেকটা তথ্য বিভিন্ন ভাবে আমি জানি, কিছু হয়তো নাও জানতে পারি, কিছু জানতে পারি। আজকের উদ্দেশ্য হচ্ছে একজন 22 বছর চাকরি করা ব্যক্তি, সে আপনাদেরকে চেষ্টা করছে এটা বোঝাতে, আমি চেষ্টা করছি বোঝাতে যে আপনার প্রতিদিনকার ঘটনার সাথে রিলেট করেন, এবং অভ্যাসটা করতে হবে প্রতি মুহূর্তে রিলেট করার।
তাহলেই একমাত্র কিন্তু আপনি এই বিষয়গুলো নিজের ভিতরে আনতে পারবেন। আদারওয়াইজ শুধু ট্রেনিং করে শুধু পড়ে এটা কখনোই হবে না। ইউ হ্যাভ টু কানেক্ট ইউর রিয়েল লাইফ থিংস উইথ দিস পয়েন্টস। আমরা এখন পরেরটাতে যাচ্ছি। সো উই আর গোয়িং টু দি সেকেন্ড স্টেজ অফ আওয়ার পার্ট, which is a positive mindset is successful future. অ্যানা ফ্রাঙ্কের নাম আপনারা সবাই জানেন। সে অ্যানা ফ্রাঙ্ক ইহুদি, যাকে জার্মানরা মেরে ফেলেছিল, যে বহু মাস আটকে লুকিয়েছিল তাদের বাড়ির সেলারে। সেই মেয়েটা এই যে চমৎকার একটা কথা বলেছে, whoever is happy will make others happy too. আপনি যদি পজিটিভ হন, আপনার টিম পজিটিভ হবে, আপনার লাইন ম্যানেজার, আপনার বস পজিটিভ হবে, আপনার পিয়ার গ্রুপ পজিটিভ হবে, আপনি যাদের সাথে আপনার স্টেক হোল্ডার যারা, আপনি যাদের কাছ থেকে কিনছেন, যাদের কাছ থেকে সার্ভিস দিচ্ছেন, যাদেরকে সার্ভিস দিচ্ছেন, এভরিবডি উইল হ্যাপি। হ্যাপি পারসন পজিটিভিটি ক্রিয়েট করে প্রোডাক্টিভিটি বাড়ায়। সো আপনি যদি প্রফেশনাল হতে চান, হ্যাঁ, আপনাকে অবশ্যই কিন্তু পজিটিভ মাইন্ডসেট হতে হবে। আপনাকে ক্লাউন হতে হবে না, আপনাকে খুব ভালো জোকস বলার দক্ষতা থাকতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। বাট আপনাকে পজিটিভ মাইন্ডসেট হতে হবে। যত ছোট কাজই হোক, যত ছোট ব্যাপারই হোক, যত ইনসিগনিফিকেন্ট লোকের সাথে আপনি বসেন না কেন, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ পজিটিভ মাইন্ডেড। তাহলে আপনি দেখবেন যে আপনার আউটকামটা কতটুকু বেটার আসছে। এবং খেয়াল করেন আমাদের যে টপিকটা আজকে, যে প্রফেশনালিজম এন্ড ওয়ার্কপ্লেস এটিকেট, আমরা প্রতিটা স্লাইডে যা দেখাবো আমি আজকে, প্রত্যেকটা কিন্তু ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ বিইং এ প্রফেশনাল। ডান দিকে আপনারা দেখছেন স্ট্র্যাটেজিস ফর মেইনটেইনিং এ পজিটিভ আউটলুক। চমৎকার একটা জিনিস। আপনি কিভাবে নিজের ভেতরে পজিটিভিটি আনবেন, এটা আপনার ব্যাপার। আপনি সবাই জানেন আমরা কম বেশি কিভাবে পজিটিভিটি আনতে পারি। এখানে আমি 5টা পয়েন্ট লিখেছি: ডু দ্য মেডিটেশন, পজিটিভ সেলফ টক, গ্র্যাটিটিউড জার্নালিং, সেটলিং রিয়েলিস্টিক গোলস। এমন উদ্ভুতুরে কোনো গোল সেট না করা যেটা আমি অ্যাচিভ করতে পারলাম না, মন খারাপ হয়ে গেল, তাই না? আমি একটা নতুন ডেস্কে গেলাম, নতুন একটা কাজে গেলাম, আমি ঠিক করলাম যেটা আমি 3 দিনে শিখে ফেলবো। নো, আনরিয়েলিস্টিক গোল। শিখতে না পারলে আমি অটোমেটিক্যালি পজিটিভ থেকে ডাউন হয়ে যাব, এটা করা যাবে না। আমি রিয়েলিস্টিক জিনিস শিখ করতে হবে, কারণ পজিটিভ হতে চাইলেই পজিটিভ হওয়াটা কিন্তু বললেই কিন্তু হয়ে যাওয়া যায় না। দেয়ার আর ফিউ প্রসেস। এবং আপনার প্রতিটা সাকসেসকে সেলিব্রেট করতে হবে, সে লোকে দেখুক আর না দেখুক। এই যে আজকে আপনাদেরকে আমি একটা সেশনে একটা জিনিস দেখাচ্ছি, আমি একটা জিনিস শেখাচ্ছি, এখান থেকে কেউ কেউ উপকৃত হবেন বিভিন্ন ভাবে। সেশনটা শেষে ডেফিনেটলি আই উইল সেলিব্রেট মাইসেলফ যে আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছি। দেখেন এখানে আমি মাঝখানের লাইনটা গ্র্যাটিটিউড জার্নালিং, এটাকে একটু কালার করেছি, খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। কারণ আছে, আমার হাতে একটা আপনারা ডায়েরি দেখতে পাচ্ছেন, কারেক্ট? এইসব ক্ষেত্রে অডিয়েন্সের সামনে থাকাটা খুব ভালো। হোয়াট ইজ গ্র্যাটিটিউড জার্নালিং? এই ডায়েরিটা ভেতরে আপনি কাছে আনছি, দেখেন অনেক কিছু লেখা। এই বিষয়টা শিখিয়েছিল আমার জীবনের খুব ইম্প্যাক্টফুল একজন ব্যক্তি, আমার মালয়েশিয়ান যিনি ট্রেনার, যার সাথে আমার এখনো খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। উনি আমাদের কোর এম্পাওয়ারমেন্ট নামে একটা ট্রেনিং নিয়েছিল, যেটা সার্টিফাইড ট্রেনার আমি। ওখানে উনি শিখিয়েছিল যে উনি একটা জিনিস প্র্যাকটিস করে, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো একটা ডায়েরি নেবেন, এই ডায়েরিটায় কোনো একটা সময় একা একা, যেখানে যখন আপনাকে কেউ বিরক্ত করবে না, যেখানে কেউ নেই, 1-2 করে লেখা শুরু করবেন যে আই এম গ্রেটফুল টু অলমাইটি। আপনি যে রিলিজিয়নের হন না কেন, ডাজন্ট ম্যাটার। আই এম গ্রেটফুল টু অলমাইটি ফর নাম্বার 1, আমি বেঁচে আছি, আমার 2টা হাত এখনো কাজ করছে, আমার একটা চাকরি আছে, অথবা চাকরি না থাকলে আমার বাবা মা আছে, সেটাও না থাকলে আমি একটা বাসায় থাকি, আমি এখনো নিঃশ্বাস নিতে পারছি। হোয়াট এভার ইজ দ্য থিং, সেটা অনেক বড় হোক, যে আমার 10টা ফ্ল্যাট আছে এবং 3টা গাড়ি আছে, অথবা আমার হাত পা দিয়ে আমি এখন হাঁটতে পারি। আপনি এটা লেখেন, দেখেন আপনি কত নম্বর পর্যন্ত যেতে পারেন। আমি এই কাজটা মাঝে মাঝে করি এবং
এইটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নালিং, যে আই এম গ্রেটফুল, আই এম শোয়িং মাই গ্র্যাটিটিউড, যে আই হ্যাভ সো মেনি। যখন আপনি এটা করবেন দুইটা জিনিস ঘটবে। আপনি বুঝতে পারবেন যে খারাপ সময় যখন আপনি এটা পড়বেন ইউ উইল ফিল গুড, আপনি পজিটিভিটির দিকে যাবেন। ভালো সময় যখন আপনি এটা পড়বেন আপনি অন্যকে আপনার এই পজিটিভিটিটাকে শেয়ার করতে পারবেন। আমি 2016 সালের থেকে এই জিনিসটা করছি। এই একই ডায়েরি কিন্তু এখনো আমার কাছে আছে। এমন না যে আমি প্রতিদিন লিখি, কখনো কখনো 1 বছর পরেও লিখি, কখনো কখনো পরপর কয়েক মাস লিখি, বাট যখন আমি এটা আবার পড়ি আই ফিল রিয়েলি গ্রেট। খুব খারাপ যখন থাকে আমার মন বা কোনো সিচুয়েশনে তখন আমি লিখি। অ্যান্ড এটা যে কি ম্যাজিক্যাল একটা কাজ করে আপনি চিন্তা করতে পারবেন না। রাইট। সো আমরা প্রফেশনালিজম নিয়ে এখনো কথা বলছি, আমাদের প্রসেশনে প্রফেশনালিজম। এখানে আমি আরেকটা চমৎকার স্টেটমেন্ট আপনাদের জন্য এনেছি যে প্রফেশনালিজম ইট ইজ নট only what we do but also what we do not do for which we are accountable. আপনি যা করেন শুধু সেটাই প্রফেশনালিজমের অংশ না, আপনার যেটা করা দরকার বা যেটা করা দরকার না সেইগুলো বিবেচনাবোধ এনে সেটা করা বা না করাটা সব মিলেই হচ্ছে প্রফেশনালিজম। অবশ্যই আপনি ওয়ার্ক প্লেসে আপনার কো ওয়ার্কারকে টিজ করে কোনো কথা বলবেন না, অথবা এমন কোনো জোক বলবেন না কফি খেতে খেতে যেখানে অন্য কেউ অফেন্ডেড হতে পারে। দিস ইজ এ প্রফেশনাল পারসন বিহেভিয়ার। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো প্রফেশনালিজমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রথম পয়েন্টটা পাংচুয়ালিটি এন্ড টাইম ম্যানেজমেন্ট। খুবই পরিচিত শব্দ, খুবই পরিচিত কথা, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে খুবই কম গুরুত্ব দেয়া বিষয়। পাংচুয়ালিটি 12টা মানে 12টা, 10টা 15 মানে 10টা 15, 10টা 16 না। এই ফিলিংটা নিজের ভিতরে ধারণ করতে পারাটাই হচ্ছে প্রফেশনালিজম। আমরা মনে করি যে আরে 5 মিনিট লেট হয়েছে। নো, ইট ইজ নট 5 মিনিটস, ইট ইজ এ স্পট ইন ইউর প্রফেশনালিজম। আপনার যদি দেরি হয় আপনি জানান আই উইল বি লেট, বাট ডোন্ট মেক ইট এ হ্যাবিট, ডোন্ট বি লেট অলওয়েজ। যে ব্যক্তি পাংচুয়াল না, যার টাইম ম্যানেজমেন্ট ঠিক না, তার যত গুণই থাকুক সে কখনোই প্রফেশনালি নিজেকে কোথাও নিতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। বিলিভ মি, আমার 22 বছরের চাকরি জীবন, আমার তার আগের প্রায় 16-17 বছরের শিক্ষা জীবন, আমি দুটো দিয়েই বলছি, আপনি যদি পাংচুয়াল না হন, রাইট টাইম ঠিক ম্যানেজমেন্ট না করেন, এভরিথিং ইজ ইউজলেস। এই জন্য আর্মিতে একটা কথা আছে, যদি ওদের রিপোর্টিং টাইম হয় 4-5টা, অফিসিয়ালি রিপোর্টিং টাইম ইজ 4:55। কেউ যদি 4:56 আসে, দে ট্রিট ইট হি ইজ 1 মিনিট লেট। আমি আপনাকে এটা বলছি না যে আপনি আধা ঘন্টা আগে চলে যান বা এটা চলে যান, তা নয়, বাট ডোন্ট বি লেট। আপনার টাইম ম্যানেজমেন্টটা প্রপার করেন। সেকেন্ড হচ্ছে রিলায়েবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি বারবার বলছি এই বিষয়গুলো আপনারা জানেন, ব্যবহারও করেন, বাট কানেক্ট ইট উইথ ইউর প্রফেশনালিজম। কখনো করলাম না তাহলে কিন্তু হবে না। আপনার কাজের জন্য আপনি অ্যাকাউন্টেবল, ওই দায়িত্ব নিতে হবে। ভুল হলেও আপনি সেই দায়িত্ব নেবেন, ঠিক হলেও সেই ক্রেডিটটা আপনি নেবেন। থার্ড হচ্ছে ওয়ার্ক এথিক্স এন্ড ডেডিকেশন। প্রত্যেকটা কাজে আপনাকে বলা হচ্ছে যে আপনি এতটুকু করবেন, ইয়েস, দিস ইজ দ্য বেয়ার মিনিমাম। সবসময় প্রফেশনাল পার্সন সবসময় চেষ্টা করে কিছুটা বাড়তি দিতে, কিছুটা বাড়তি করতে, গো সাম এক্সট্রা মাইল। আপনার প্রতিষ্ঠানকে আপনি কিছুটা বাড়তি দেবেন। যখন আমরা কাউকে ভালোবাসি, আমাদের পরিবারের কাউকে, আমরা কি মেপে বাসি? না, আমরা এটার মধ্যে কোনো মাপ রাখি না। উই গিভ সামথিং এক্সট্রা। অবশ্যই আপনি আপনার প্রফেশনাল লাইফে ওরকম
আনকাউন্টেবল কোনো অ্যামাউন্টে আপনার সার্ভিস দেবেন সেটা বলা হয়নি, বাট ট্রাই টু গিভ সামথিং এক্সট্রা। এই এক্সট্রা এফোর্টটা, এই যে এক্সট্রা মাইল আপনি তাকে দিলেন প্রতিষ্ঠানের কাজের জন্য, এটা আপনাকে আর একটু প্রফেশনাল হিসেবে এস্টাবলিশ করলো। হ্যাঁ, আপনি রেগুলার ভিত্তিতে দেরি করছেন কাজে, অনেকক্ষণ ধরে থাকছেন, এটা প্রফেশনালিজমের ডেফিনিশন না। আর আপনাকে বলা হয়েছে একটা রিপোর্ট দিতে, আপনি রিপোর্টটা সুন্দর করে তৈরি করার পরেও সেটাকে বাধাই করে, কারেক্ট করে, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, প্রপার টাইমে তাকে দিলেন। এই যে বাড়তি কাজটুকু হয়তো আপনার করার কথা না, এটা হয়তো আপনার অফিসের যে অ্যাটেন্ডেন্ট তার করার কথা, আপনি করে দিলেন তার অনুপস্থিতিতে, আপনি দেরি করলেন না। দিস ইজ গোয়িং এক্সট্রা মাইল। আপনি যদি বলতেন যে লোক ছিল না, করতে পারেনি, হ্যাঁ আপনাকে কিছু বলা হতো না, বাট ইউ হ্যাভ গন ফিউ এক্সট্রা মাইলস। বোঝাচ্ছে যে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনি আপনার জিনিসটাকে নিখুঁতভাবে শেষ করতে চান। দ্যাট ইজ প্রফেশনালিজম। এখন আমরা আমাদের প্রেজেন্টেশনের, আমাদের আজকের সেশনের খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছি, উইচ ইজ ওয়ার্কপ্লেস এটিকেট। সো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার আমরা এই স্পেশাল জিনিসটা নেক্সট সেশনে, নেক্সট বলতে মানে নেক্সট লিংকটাতে শেয়ার করতে চাই, কারণ উই হ্যাভ জাস্ট 2 মিনিটস রিমেইনিং। আচ্ছা, আর 2 মিনিট আছে। সো আমি কি তোহা, তৌহিদ ভাই, হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে তোহা তুমি নেক্সট লিংকটা এই চ্যাট বক্সে শেয়ার করো, কারণ আজকে আনফরচুনেটলি মেইলে একটা ভুল লিংক মোস্ট প্রবাবলি গেছে, অনেকে জয়েন করতে প্রবলেম হচ্ছে। তুমি এখনই চ্যাট বক্সে শেয়ার করে দাও যাতে ওই লিংকটা সবাই কপি করে রাখতে পারে এবং 2 মিনিট পরে জয়েন করতে পারে, ঠিক আছে? আমি একটু তোহাকে খালি জিজ্ঞেস করবো, তোহা আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা তো ঠিক আছে তাই না? জি স্যার, দ্যাটস ফাইন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওখান থেকে ঢুকবার কয় মিনিট আছে? কারণ এখানে একটা ছোট্ট ভিডিও চলবে। স্যার আর 3 মিনিটের মতো। আমরা কি ওটাই চলে যাব? আচ্ছা, সো লেটস সি। আমরা ওয়ার্কপ্লেস এটিকেটের একটা প্রথম যে টপিকটা আমাদের ওয়ার্কপ্লেস এটিকেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। এটার গুরুত্ব কতটুকু সেটা দেখানোর জন্য আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখা যাবে। জাস্ট ওয়াচ। ইফেক্টিভ কমিউনিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও? আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু ফিডব্যাক দেন কেউ, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, স্যার দেখতে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা দেখাচ্ছি এই ভিডিওটাতে যে ইফেক্টিভ কমিউনিকেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ। জি স্যার, দেখান স্যার। পার্ট অফ এটিকেট। What this organization really needs is a one-on-one approach. Easy. Actually, what this organization really needs is repositioning. এই ভিডিওটা দেখি। That means that what this organization desperately needs is change. Easily. So What this organization really needs. আপনারা যেটা দেখলেন এখানে হয়তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি জাস্ট একটু বোঝাতে চাচ্ছি যে এই যে ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে, এই যে এখানে কোট আছে এখানে একটা, তাই না? জর্জ বার্নার্ড শ, দ্য সিঙ্গেল বিগেস্ট প্রবলেম ইন কমিউনিকেশন ইজ দ্য ইলিউশন দ্যাট ইট হ্যাজ বিন টেকেন প্লেস। ওই মিটিং এর যিনি কন্ডাক্ট করছিলেন উনি ভাবছেন যে আমি যা কমিউনিকেট করতে যাচ্ছি লোকে বুঝতে পারছে, বাস্তবে দে আর টোটালি মিসইন্টারপ্রিটিং ইট, এবং এমন বিষয়গুলো মিসইন্টারপ্রেট করছে যেটা ভেরি কমন। দিস ইজ দ্য কমিউনিকেশন গ্যাপ, and this is the first and foremost point
of a workplace etiquette, that effective communication. আপনার যোগাযোগটা, একটা কথা বলা বলেন, কমিউনিকেশনের মধ্যে কথা বলা আছে, আপনি কিভাবে ব্যাখ্যা করছেন, আপনি কিভাবে লিখছেন ইমেইল, সবকিছু মিলে কমিউনিকেশন। এটা যদি ইমপ্রপার হয়, এটা যদি ক্লিয়ার না হয়, তাহলে প্রথমেই আপনার ওয়ার্কপ্লেস এটিকেটে ধাক্কা খেয়ে গেল। এবং বুঝতেই পারছেন কমিউনিকেশন হয় দুইটা ওয়েতে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেখানে আপনি লিখে বলেন কিছু আর মুখে কিছু বলেন। আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ আপনি একজনকে দেখাচ্ছেন যে আপনি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন, আপনি তাকিয়ে আছেন এইদিকে, হ্যাঁ হ্যাঁ, আপনার বডি বলছে না যে আপনি তার কথাটা শুনছেন, বা আপনি তার কথা শুনতে শুনতে আপনি ভুরু কুচকিয়ে ফেলছেন, সে আপনাকে একটা সাজেশন দিচ্ছে, আপনার বডি বলছে যে ইউ আর নট টেকিং হিজ সাজেশন। সো অ্যাকচুয়ালি আপনি কমিউনিকেশনের বেসিক রুল ব্রেক করে ওয়ার্কপ্লেসের এটিকেটটা ভেঙে ফেলছেন। এটাই হচ্ছে সেই মৌলিক বিষয়টা আমাদের জন্য, যে আমরা যেটা খেয়াল করি না, যে আমি ভাবছি আমার কথাটা আমি বোঝাতে পেরেছি, আমি ভাবছি আমার লেখাটার মাধ্যমে আমি বক্তব্যটা বোঝাতে পেরেছি, আদতে ওই দিক আমি শেয়ার করি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। সো আপনারা কি ফোন এটিকেট পুরোটা কি দেখতে পেরেছিলেন? না স্যার, না না, এটা দেখতে পাইনি স্যার। ফোন এটিকেটটা দেখতে পারেননি, তাই না? স্যার ভার্বাল এবং নন ভার্বাল শব্দটা শুধু আচ্ছা, শুরু ঠিক করা আছে। হয়েছিল। আমাকে একটু কেউ নক করলে ভালো, তাই বুঝতে পারিনি। What this organization really needs is স্যার এটা শেষ হয়েছিল। হ্যাঁ, আমি ফোন এটিকেটে যাচ্ছি। ফোন এটিকেট বলতে যেটা বোঝাতে চাচ্ছি, যে এখানে আপনি যে লেখাগুলো আছে, যে বিষয়গুলো আছে, এটা পড়ার বদলে আপনি আমার কথাটা খেয়াল করলে বেশি সুবিধা হবে। অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনি ফোনে কিভাবে কথা বলবেন, অফিসে ওয়ার্কপ্লেসে আপনি কিভাবে ফোন অ্যাটেন্ড করবেন। আমরা বেশিরভাগ মানুষই এই জিনিসটা হয় জানি না, অথবা জানলেও গুরুত্ব দিই না, কিন্তু এটা অতীব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্কপ্লেস এটিকেটের অংশ। আমি বহুবার দেখেছি, আপনারাও দেখবেন, এর অভিজ্ঞতা আছে, যে আপনি কারোর সাথে কথা বলছেন, তার বারবার রিং আসছে, সে বারবার ফোনটা কেটে দিচ্ছে, অথবা রিং হচ্ছে, সে রিংটা ধরছে না। নিয়ম হচ্ছে যে আপনি যদি তার ফোন রিং হয়, আপনি 3 বার রিং হওয়ার মধ্যে তার কলটা হয় রিসিভ করবেন, অথবা কেটে দিয়ে তাকে একটা টেক্সট পাঠাবেন। প্রিসেট টেক্সট সব জায়গায় থাকে, যে আমি এখন কথা বলতে পারছি না। আমরা এই দুইটা কাজের কোনোটাই বেশিরভাগ সময় করি না। আমরা করি কি, মিউট করে দেই। বাট এই যে বারবার রিং আসছে, ভাইব্রেশনে ভুবো হচ্ছে, বা একবার করে রিং বাজার সাথে সাথে মিউট করছেন, আপনি যার সাথে কথা বলছেন সে কিন্তু প্রতিবার ডিস্ট্রাক্টেড হচ্ছে। এটা এদিকেও এটিকেটের একটা নষ্ট হচ্ছে, একই সাথে যার সাথে আপনি ফোনে কথা বলছেন তার সাথে এটিকেট নষ্ট হচ্ছে। কারণ সে আপনাকে ফোন করছে একটা প্রয়োজনে, তাকে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা একদম নেগলেক্ট করি, কিন্তু এই জিনিসগুলো যখন আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো মিটিং এ যাবেন, বা কারোর সাথে মিলিত মানে কোনো কাজ করতে যাবেন, সে যদি খেয়াল করে আপনাকে কিন্তু সে আনপ্রফেশনাল হিসেবে ট্রিট করবে, এবং সে বুঝবে যে আপনি কমিউনিকেশনে দক্ষ না। 2 নম্বর জিনিসটা যেটা, মিটিং এটিকেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রচুর মিটিং অ্যাটেন্ড করতে হয় অফিসে। মিটিং এর এটিকেটের সবচেয়ে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিপারেশন, পার্টিসিপেশন এবং ফলো আপ। এটাতে কি বোঝায়, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা পরে এটা আরেকটু দেখব। আমরা মিটিং এ যাওয়ার আগে আপনারা নিজেদেরকে আজকে প্রশ্ন করবেন যে কে কে
কতজন আপনাদের মধ্যে বা কে কে মিটিং এ যাওয়ার আগে সেটার সমস্ত আদ্যপান্ত রিসার্চ করেন, স্টাডি করেন, আপনার প্রশ্ন তৈরি করেন, আপনি নিজে প্রশ্ন কিভাবে উপস্থাপন করবেন সেটা রিহার্স করেন? যদি আপনি সেই কাজগুলো না করে থাকেন, এই ট্রেনিংটা উদ্দেশ্য হচ্ছে আপনাকে এইটা বলা, প্লিজ ডু ইট ফ্রম টুডে। মিটিং এ যে তখন আমি বুঝবো আজকে এই টপিক, অথবা আমি জানি আজকে এই টপিকে আশেপাশে আলাপ হবে, আমি বুঝে নেব। এটা প্রপার মিটিং এটিকেট শুধু নয়, তাই নয়, এই মিটিং থেকে আপনি কোনো বেনিফিটেড হবেন না, আপনি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। ইভেনচুয়ালি তাতে যেটা হবে, আপনাকে ভবিষ্যতে এই ধরনের ডিসকাশনে রাখা হবে না। কারণ যদি একটা মিটিং আপনি ইম্প্যাক্ট ফেলতে না পারেন, সেই মিটিং আপনাকে তো প্রয়োজন নেই। ইভেনচুয়ালি আপনাকে সেখান থেকে লোকে প্রয়োজনীয় মনে করবে না। আপনি প্রতিবার মিটিং এ দেরি করে পৌঁছান, আপনাকে লোকে ডাকবে না মিটিং এ। আর আমরা এটাকে অত্যন্ত ক্যাজুয়ালি নিই, আচ্ছা 5 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে। নো, আপনি দেরি করতে পারবেন না। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, মিটিং শেষ হওয়ার পরে তার সামারি গুলো, আপনি হয়তো মিটিং এর প্রেজেন্টার অথবা আপনি হয়তো মিটিং এর পার্টিসিপেন্ট, আপনার অংশের যতটুকু সেটাকে একটা সামারি করে সেটার ফলো আপ জানানো, সেই মিটিং এ যারা উপস্থিত আছেন বা যাকে জানানো তাকে যে আমরা এই মিটিং থেকে এই অ্যাকশন প্ল্যান করে নিয়েছিলাম এবং দিস হ্যাজ বিন ডান। এই 3টা কাজই কিন্তু একটা ইফেক্টিভ মিটিং এর খুবই বেসিক 3টা জিনিস। সো এখন থেকে আপনি দেখবেন, খেয়াল করবেন যে মিটিং এ আপনার দেখবেন মিটিং এ কেউ কেউ থাকে যারা খুব ভালোভাবে স্টাডি করে আসে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি মিটিংটাকে ডমিনেট করে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি মিটিংটাকে শেষ পর্যন্ত কন্ট্রোল নিয়ে নেয়। আমি আমার পার্সোনাল লাইফের অসংখ্য মিটিং এর অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকবারই আমি অন্তত তার ইমার্জেন্সি কেসে আগের দিন করতে হতো, ঠিক আছে, কারণ আমি কখনো আনস্কেডিউল মিটিং অ্যাটেন্ড করতে যাই না, বিকজ আমি প্রিপেয়ার্ড না। আমি রিহার্স করি যে আমি প্রশ্নটা কিভাবে করব এবং সে কোনো উত্তর দিলে আমি কিভাবে বলবো। এবং মোস্ট অফ দ্য টাইমে এই ছোট্ট কাজটুকু করার জন্য আগে, মানে মিটিং শুরুর ঠিক আগে না, আগের দিন বা আগের বেলায় 10 মিনিটের প্রিপারেশন, যেটা অভিজ্ঞতা আপনার কমে আসবে, ম্যাজিক্যাল ইফেক্ট ফেলবে মিটিং এ। And this is a very basic etiquette of being a professional. 3 নম্বর হচ্ছে প্রফেশনাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। আমি এইটাকে একটু সরাতে হবে, এটাকে একটু আমাদের একটু সরি। তো আমরা এর আগে মিটিং দেখলাম যে দিস ইজ এ পার্ট অফ এটিকেট, ভেরি ক্রুশিয়াল পার্ট। এখন যেটাতে এসেছে, যেটা আপনাকে আমরা শুরুতেই বলেছিলাম, যে প্রফেশনাল অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার। জর্জিও আর্মানির নাম আমরা হয়তো কম বেশি সবাই শুনেছি, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। তার একটা কোট আমি এখানে দিয়েছি, দেখেন, এলিগেন্স ইজ নট স্ট্যান্ডিং আউট, মানে সবার থেকে আলাদা হওয়াটা এলিগেন্স শুধু না। এলিগেন্স বলতে সেটা বোঝায় না। বিং এলিগেন্ট মিনস বিং রিমেম্বার্ড, আপনাকে মনে রাখবে, এটাই হচ্ছে ইউ আর এলিগেন্ট পারসন। আপনাকে একটা লোক কেন মনে রাখবে? আপনি শুরুতে একটা লোককে আপনি কি দেখেন? একটা লোক কি শুরুতেই কথা বলে? না। শুরুতে কি সেটা হতে পারে? না। আপনি শুরুতে দেখেন হাউ হি লুকস। নিশ্চয়ই একটা বিয়ে বাড়িতে আপনি, মানে বিয়ে বাড়িতে ধরেন গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি স্যুট পরে যাবেন না, অথবা অফিসের মিটিং আপনি পাঞ্জাবি পরে যাবেন না, অথবা ঈদের নামাজে আপনি ধুতি শাল এটা পরে যাবেন না। এক্সাম্পল দিচ্ছি, কোনো রিলিজিয়াস আঙ্গিকে না, আমি বোঝাচ্ছি যে প্রপার ড্রেস, প্রপার গ্রুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি 3 দিন শেভ করেননি, আপনি একটা মিটিং অ্যাটেন্ড করতে গেলেন, একজনের সাথে মিট করতে গেলেন, ইন প্রপার ড্রেস। যদিও এখানে মাত্র 2টা পয়েন্ট আমি লিখেছি, যে ড্রেস কোড এন্ড গ্রুমিং, এটা নিয়ে আসলে একটা লম্বা আলোচনা করা সম্ভব এবং যেটা খুবই জরুরি। বাংলাদেশে আমি দেখেছি মানুষের পোশাক সেন্স, যেটা অ্যাপ্রোপ্রিয়েট পোশাক, কোন জায়গায় কি পরা সেটা মোটামুটি আমরা বুঝি, কিন্তু কোনটার সাথে কি পরা এটা কিন্তু খুব কঠিন কোনো জিনিস না, খুব সহজেই জানা যায়। এটাতে আমরা একেবারে গুরুত্ব দেই না।
তার ফলে যেটা হয়, আপনাকে কেউ মনে রাখে না, অথবা আপনাকে মনে রাখে খুব বাজে পোশাক নির্বাচনের জন্য। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনাকে যদি শুরুতেই পছন্দ না হয়, আপনাকে কিন্তু আপনি পরের ধাপে আগানোটা খুব কঠিন হয়ে যায়। প্রচুর মানুষের দেখবেন তার পার্সোনাল হাইজিনের প্রবলেম আছে, তার গায়ের থেকে দুর্গন্ধ আসছে, সে নিজেও জানে না। এই সমস্যাটা অফিসে খুব বেশি পড়তে হয়। দেখবেন আপনি আপনার সিটে বসে আছেন, আপনার একটা কলিগ এসে আপনার টেবিলে ভাবে হাত দিয়ে দাঁড়ালো, হি হ্যাজ নো আইডিয়া যে সে কি বিভৎস গন্ধ ছড়াচ্ছে। আপনি কিন্তু ওখানে দম আটকে আসছেন। অথবা আপনি আপনার একটা ফিমেল কলিগের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, ইউ হ্যাভ নো আইডিয়া যে আপনার গা থেকে কি বা আমার গা থেকে কি গন্ধ বেরোচ্ছে। ইট মেক্স দ্য হোল এরিয়া আনকমফোর্টেবল, লোকে আপনাকে অ্যাভয়েড করবে। সো পার্সোনাল হাইজিন এবং প্রপার ড্রেসিং, প্রপার বিহেভিয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিং রেসপেক্টফুল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষের সাথে। দিস ইজ অলসো আন্ডার দি বিহেভিয়ার। আপনি অনেক মানুষকে আমি দেখেছি, আমি একটা অফিসে আমার চাকরি জীবনে একটা জায়গায় দেখতাম যে কয়েকজন কলিগ একসাথে হয়ে খুব ডার্টি জোক বলতো, হ্যাঁ, এবং এটা তাদের হ্যাবিট হয়ে গেল। ওখানে কোনো ফিমেল কলিগ থাকলে অনেক সময় তারা খেয়াল করতো না। প্রথম কথা তো সেটা একটা সর্ট অফ ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট হয়ে যায় যদি আপনি এই ধরনের কথা বলেন। দ্বিতীয় হচ্ছে ফিমেল নেই, আপনি নিজেরা বলছেন, বাট দিস ইজ এ ডিসরেসপেক্টফুল ইন্টারেকশন, কারণ আর একটা পুরুষই সেটা পছন্দ করতে না পারে। একইভাবে যখন একটা কনফ্লিক্ট হয় কোনো একটা জায়গায়, ঝগড়া হচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে অফিসে, আপনি কোন একটা পক্ষে নিজেকে উপস্থাপন করলেন, অথবা আপনি দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে বসে প্রপারলি শুনছেন না, অন্য কিছুতে মনোযোগ দিচ্ছেন, বারবার ফোন আসছে, তার মানে আপনি কোনো প্রফেশনাল বিহেভিয়ার দেখাচ্ছেন না। দিস ইজ বিয়ন্ড এটিকেট। ভেরি ইম্পর্টেন্ট থেকে আমি খুব কুইক এটাতে যাব, তারপরে বলবো যে এখানে অনেক কিছু বলার আছে। একইভাবে আমরা যে অনলাইনে যে কাজগুলো করি, হোক সেটা আমার সোশ্যাল মিডিয়া, হোক সেটা আমার ফর্মালি রাইটিং এর ইমেইল, এখানেও কিন্তু আমাদের অনেক সতর্ক হয়ে জিনিস করতে হয়। আপনি অফিসে একটা দায়িত্বশীল পদে আছেন, আপনি বলতেই পারেন আমি আমার পার্সোনাল পেজে যা খুশি তাই করব না, আপনাকে একটা ব্যালেন্স রাখতে হয়। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে থাকেন আপনাকে একরকম ব্যালেন্স রাখতে হবে, আপনি যদি নেপালে থাকেন একরকম রাখতে হবে, ইউরোপে থাকলে একরকম থাকতে হবে, আমেরিকায় থাকলে একরকম থাকতে হবে। So you need a balance of your actual presence in real life and your online presence, because this is also connected with your professionalism. So এখন আমরা আসছি যেটা আমরা শুরুতে বলেছিলাম, প্রফেশনালিজমের যে কয়েকটা মূল বিষয়ের মধ্যে যে সবচেয়ে স্ট্রং যে পার্টটা, যে এথিক্যাল কনসিডারেশন, এথিক্স, যেটা আমরা বলেছি যে ওয়ারেন বাফেটের একটা বক্তব্য দেখিয়েছিলাম যে ইন্টিগ্রিটি কেন সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ইন্টিগ্রিটি এন্ড এথিক্স হচ্ছে মেইন জিনিস। এই যে আমরা ছোটবেলায় যে লিখি, বা আমরা যে আমাদের শুরু চাকরি সিভিতে লিখতাম যে আই এম ভেরি অনেস্ট। সি, বিং অনেস্ট ইজ নট এ স্ট্রেংথ, দিস ইজ এ ভেরি বেয়ার মিনিমাম কোয়ালিটি ইউ মাস্ট হ্যাভ। আপনি অনেস্ট বলার মতন কোনো ব্যাপার, বিকজ ইউ হ্যাভ টু বি অনেস্ট ইন ইয়োর প্রফেশন। এই কারণেই বলা হয় যে ইফ ইউ হ্যাভ ইন্টিগ্রিটি নাথিং এলস ম্যাটার। ট্রুলি আপনি যদি সৎ হন আপনার কাজে প্রফেশনালি, অন্য কোনো কিছু ম্যাটার করবে না, ইউ উইল সার্ভাইভ সামহাউ। এন্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ ইন্টিগ্রিটি, এগেইন নাথিং এলস ম্যাটার। আপনি কত দক্ষ, আপনি কত ভালো কথা বলেন, আপনি কত ভালো পোশাকে নিজেকে উপস্থাপন করেন, it will eventually not matter if you are not honest, if you have an integrity issue. এই কারণে একটা কথা বলা হয় যে honesty is a very expensive gift, so never expect it from a cheap people. ইন্টারভিউতে, নিজের সন্তানের বিয়ে দেওয়াতে, বন্ধু নির্বাচনে, সব জায়গাতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেকিং করি। কি কারণে করি? শুধু তার প্রোফাইল বোঝার জন্য না, একই সাথে ইন্টিগ্রিটি ইস্যু দেখার জন্য। এবং আপনার ইন্টিগ্রিটি ইস্যু, আপনার অনেস্টি
আপনি যখন টিম মেম্বার হিসেবে অথবা টিম লিডার হিসেবে যেভাবেই থাকেন না কেন, প্রতিষ্ঠান প্রধান হন, প্রতিষ্ঠানের সবচেয়ে নিচে হন, আপনাকে নিজে করে এক্সাম্পল সেট করতে হবে। আপনি আরেকজনকে বলে সেটা সেট করাতে পারবেন না। আপনি নিজে যদি অনেস্ট হন, আপনার নিজের ইন্টিগ্রিটির ভ্যালুস গুলো যদি সেট করা থাকে, এটা আপনাকে করে করে অন্যকে শেখাতে হবে। আপনি যেমন হবেন, আপনার টিম সেরকম হবে, আপনার সিনিয়রও আপনার সাথে আস্তে আস্তে অ্যালাইন হবে, ইফ ইউ হ্যাভ দ্যাট স্ট্রং পার্সোনালিটি। এর বাইরে আমি একটু কুইক এটাতে যাব যে আপনার ওয়ার্কপ্লেস এথিক্যাল কনসিডারেশনের ভিতরে ইন্টিগ্রিটি, অনেস্টি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আপনি অবশ্যই ডিসক্রিমিনেশন করবেন না আপনার টিমের মধ্যে। ঠিক তেমনি আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন কোথাও ব্রিচ করবেন না, কোনো ডেটা সিকিউরিটি ব্রিচ করবেন না। দিস আর অল আন্ডার এথিক্যাল ম্যাটার। আপনি আপনার অফিসের একটা রিপোর্ট আপনার এক বন্ধুর অনুরোধে দিয়ে দিলেন, আপনি জানেন সে এটা কোথাও দেবেন, আপনি 100% জানেন, বাট ইউ ক্যান নট ইভেন গিভ ইট টু ইউর ওয়াইফ অর ইউর হাজবেন্ড, বিকজ সেই জিনিসটা বিলংস টু ইউর অফিস, নট ইট ইজ ইউর পার্সোনাল প্রপার্টি। সো আপনি এখানে এথিক্যালি একটা ব্রিচ করলেন। আমরা কিন্তু এই কাজটা অহরহ করি, অফিসের ল্যাপটপে পার্সোনাল জিনিস ভরলাম, আমি কিন্তু সাথে সাথে ডেটা সিকিউরিটি ব্রিচ করলাম। এটা করতে পারবেন না। এই প্র্যাকটিস গুলো আপনাকে ইভেন্চুয়ালি নিজের ভিতরে ডেভেলপ করলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ ভেরি হাই প্রফেশনাল পারসন। যখন আপনি প্রফেশনাল হিসেবে মানুষের মাথায় ঢুকে যাবেন, মানুষ আপনাকে আপনি যা তার থেকে 10 গুণ বেশি মূল্য দেবে, গুরুত্ব দেবে, গ্রহণ করবে। সো আমরা আমাদের লাস্ট টপিক দুটোতে চলে এসেছি। প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে এখন আপনাদেরকে দেখাবো যে হাউ টু এক্সেল ইন মিটিং এন্ড হাউ টু হ্যান্ডেল এ ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট। মিটিং এর কি স্ট্র্যাটেজি কি, আমি কি করতাম, এটা আমি লিখেছি। হ্যাঁ, ভেরি সিম্পল। আপনি একটা মিটিং এ যদি আপনি প্রেজেন্টার হন অথবা আপনি যদি পার্টিসিপেন্ট হন, দুই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ লিসেনার। আপনার শুনতে হবে যে আপনার পার্টিসিপেন্টরা কি বলছে, মিটিং এর অ্যাটেন্ডিরা কি বলছে। এইটার সাথে আজকের টপিকে আপনি যেভাবে বলতেছেন তার অ্যালাইনমেন্টটা কোথায়, ডিসঅ্যালাইনমেন্টটা কোথায়। দেন আপনাকে স্পষ্টভাবে বক্তব্যটা ক্লিয়ার করতে হবে, আপনি কি বলতে চাইছেন, কি চাইছেন, কি বুঝেছেন। সো ইফেক্টিভ কমিউনিকেশন। 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, বা গুরুত্বপূর্ণ বলবো না, 3 নম্বর যেটা আপনি মাথায় রাখবেন, আপনি বলছেন যে ইউ হ্যাভ টু বি ভেরি এনথুজিয়াস্টিক, ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, কিন্তু আপনি বলছেন যে এইভাবে ইউ হ্যাভ টু বি এনথুজিয়াস্টিক, ইউ হ্যাভ টু বি ফোকাসড, নো ইট উইল নট ওয়ার্ক। আপনার বডি বলতে হবে সেটাকে, আপনার ভয়েস কখনো উঠবে কখনো নামবে, then you will have the full control of the meeting. আপনাকে পার্টিসিপেট করতে হবে কনস্ট্রাকটিভ ওয়েতে। অনেকে থাকে প্রশ্ন করার জন্য প্রশ্ন করেন, এমনি একটা হাত তোলেন, যে বসে আছে একটা হাত তুলে একটা কথা জিজ্ঞেস করি, করতেই পারেন, বাট আপনি মিটিং কোনো ইফেক্টিভ ইম্প্যাক্ট ফেললেন না, এবং এই মিটিং আপনার কন্ট্রোলে কোনোদিন আসবে না। আপনাকে কনস্ট্রাকটিভ কোশ্চেন করতে হবে, কনস্ট্রাকটিভ উত্তর দিতে হবে, এবং এটা তখনই করা সম্ভব যখন আপনি মিটিংটার টপিক এবং রিসোর্স গুলো আগের দিন স্টাডি করবেন। এবং যা বলেছি সব শেষ হওয়ার পরে ইউ নিড টু ফলো আপ, যে ওকে দিস ইজ দ্য অ্যাকশন প্ল্যান, এবং এই জিনিসগুলো এভাবে এভাবে করা হবে, এই জিনিসগুলো এভাবে করা হয়েছে। ভেরি সিম্পল থিং, অ্যাকচুয়ালি ভেরি সিম্পল থিং, ইউ জাস্ট নিড প্র্যাকটিস। আপনাকে এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না। আপনি এরপরে আজকের পরে মিটিং মানে কিন্তু ফর্মালি একটা টেবিলে বসে স্যুট পরে মিটিং করা না, কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, হতে পারে সে আপনার ভাই, তার সাথে আজকে আলাপ করবেন কিভাবে পরশুদিন যে অনুষ্ঠানটা আছে সেটার বাজার করা যায়। ইট ইজ এ মিটিং। সো ইউ থিঙ্ক কি বলতে চাচ্ছেন, কি অর্জন করতে চাচ্ছেন, কিভাবে বলবেন, দেন তার কথা শুনেন, সেটার সাথে আপনার বক্তব্যকে অ্যালাইন করেন, ডিসঅ্যালাইনমেন্ট গুলো বের করে আবার প্রপারলি তাকে বলেন, দেন সব শেষে এটাকে র্যাপ আপ করেন। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিটিং এ খুবই ইফেক্টিভ একজন পার্টিসিপেন্ট হিসেবে অথবা খুব ইফেক্টিভ মিটিং কন্ডাক্টর হিসেবে নিজেকে
উপস্থাপন করতে পেরেছেন। আমি আমার চাকরি জীবনে যখন বোর্ডের কাছে অথবা টপ ম্যানেজমেন্টের কাছে কোনো প্রেজেন্টেশন দিতাম, অবশ্যই আমার অবজেক্টিভ থাকতো এই প্রেজেন্টেশন থেকে, মানে আমি যে কাজটা করছি সেটারই তো ফলো আপ প্রেজেন্টেশন বা সেটা আমার ডেফিনেটলি অবজেক্টিভ থাকতো যে আমি যেটা চাইছি সেটা আদায় করে আনা। সো আমি আগে অ্যাটলিস্ট এই প্রেজেন্টেশনটা বানাতাম 1 সপ্তাহ আগে, এবং 3 দিন আগের থেকে আমি রিহার্স করতাম যে যারা উপস্থিত থাকবেন তারা কে কি প্রশ্ন করতে পারেন, কোন আঙ্গিকে করতে পারেন, একটা একটা করে লোক চিন্তা করে সেই আলোকে প্রেজেন্টেশনটা সাজাতাম যেন তাদের কোশ্চেনটা তারা উচ্চারণ করার আগে স্লাইডে চলে আসে, অথবা উচ্চারণ করার পরের সেকেন্ডে স্লাইডে আসে। ফলে সাবকনসিয়াসলি তারা প্রত্যেকেই বুঝতো, তাদের আমি দেখতাম, এটা আমার এত বছরে আমি দেখেছি যে তারা বুঝতো যে এ তো সব আঙ্গিকে কভার করে এসেছে, আমাদের সমস্ত জিনিসগুলো এই প্রজেক্টের সবকিছু তার মাথায় আছে, আমরা যেভাবে ভাবছি সেভাবেই ভাবা হচ্ছে। এই আস্থাটা যেই মুহূর্তে তৈরি হয়ে যায় তখনই চলে আসতো যে হোয়াট আই এম আস্কিং ফ্রম দেম, তারা প্রত্যেকেই হ্যাঁ বলতো। 99% কেসে এই সিম্পল স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আমি কিন্তু পেয়ে যেতাম হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ ফ্রম দিস মিটিং। সো এই ডান দিকে যদিও কিছু টিপস দেওয়া, সেগুলো আসলে এইটারই, টাইমলি করা, প্রিপেয়ার্ড হওয়া। সো দিস ইজ, আমি যেটা বললাম আমার নিজের অভিজ্ঞতা থেকে, এটাই হচ্ছে একটা ইফেক্টিভ মিটিং। সেটা আপনার স্ত্রী বা স্বামীর সাথে হোক, সেটা আপনার ছেলের সাথে হোক, বা আপনার বাবা মার সাথে হোক, অথবা আপনার বসের সাথে হোক, অথবা আপনার কাস্টমারের সাথে হোক, সেম স্ট্র্যাটেজি। আমি একটু মাহতাব এবং তোহাকে একটু বলবো যে কোশ্চেন আনসার সেশনের জন্য একটু টাইমে একটু আমাকে আগে জানাতে, বিকজ এইটাই আমার লাস্ট স্লাইড, ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট। এরপরে আমরা চলে যাব কোশ্চেন আনসার সেশনে। আই হোপ আমাদের হাতে একটু টাইম থাকবে। সো এখন আমরা আসছি যে আপনি কাজ করতে গেলে আপনার চাকরিতে আপনার সাথে অন্যের যেমন ঝামেলা হয়, তেমনি অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ লাইন ম্যানেজার, অ্যাজ এ সুপারভাইজার আপনার টিমের ভিতরে কনফ্লিক্ট হয়। সো আপনি কিভাবে সেই কনফ্লিক্টটাকে রিজলভ করবেন? আপনি তো বলতে পারবেন না ভাই তোমাদের ব্যাপার তুমি সামলাও, নো, this is your core duty because you are a professional. You have to resolve your team conflict, you have to resolve your own conflict. So what is the way? যদিও এগুলো এখানে যা দেখছেন এটা একটা গাইডলাইন, বাট এটাই গাইডলাইন, এটাই করতে হয়। যে যত সুন্দরভাবে করতে পারে, যে যত দক্ষতার সাথে করতে পারে, যত বেশি প্র্যাকটিস করে সে তত ভালো পারে। কি আপনাকে লিসেন করতে হবে, অ্যাক্টিভলি দুজনের কথা শুনতে হবে, পুরো সিচুয়েশনটা শুনতে হবে, আপনার মাইন্ডসেট ওপেন থাকতে হবে। আপনি কোনো বায়াস চিন্তা নিয়ে বসলে হবে না যে না এ তো সারাক্ষণ ভুল করে, মনে হয় এরই সমস্যা, না, এই মাইন্ডসেট নিয়ে বসলে কিন্তু হবে না। আপনাকে কম্প্রোমাইজ করার একটা মানসিকতা থাকতে হবে। যদি এমন হয় যে যুক্তিতে শেষ পর্যন্ত জিতে যাচ্ছে, আপনাকে নিজের মনটাকে ওপেন রাখতে হবে সেটাকে অ্যাকসেপ্ট করার, ঠিক আছে? এবং যদি পুরো বিষয়টা ফলাফলটা আপনার এগেইনস্টে যায়, আপনি গ্রাজ বয়ে নিয়ে যেতে পারবেন না, এটাকে আপনি বহন করতে পারবেন না, মাথায় রাখতে পারবেন না, আপনাকে এটা ভুলে যেতে হবে, বিকজ ডিসিশন হ্যাজ বিন মেড, লেট গো। যখন আপনি কনফ্লিক্ট রিজলভ করতে বসবেন, আপনাকে অবশ্যই প্রপার টাইম, প্রপার প্লেস, প্রপার ওয়েতে বসতে হবে। আপনি নিশ্চয়ই হাটের মাঝখানে বসে দুজনে ঝগড়া মেটাবেন না, এটা হয় না। আপনি নিশ্চয়ই খুব রাশ আওয়ারে কনফ্লিক্ট রেজলিউশন করতে বসবেন না, বিকজ লোকের কনসেন্ট্রেশন থাকে না, তাই না? সো এই যে ছোট ছোট জিনিসগুলো যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঝগড়া সলভ করার জন্য ব্যবহার করি, সেম অ্যাপ্রোচ অ্যাপ্লাইজ টু সলভ ইন ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট রেজলিউশন। And when you will be able to handle the workplace resolution in a very effective manner, just by doing little practice and some thought, you will be a win-win winner in the conflict resolution. And that, my friend, is being a good professional. So, my dear attendees, here I wrapping up our today's session. আজকে আমরা কি কি শিখেছি চেষ্টা করেছি কভার করতে, বিকজ ইট ইজ এ ভেরি ভাস্ট টপিক। আপনাদেরকে আজকে একটা গ্লিমস দেওয়া হলো, একই সাথে আমি আমার চেষ্টা করেছি আমার ইয়ের সাথে রিলেট করতে, পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে।
আমরা প্রফেশনালিজম, এটিকেটস এবং এথিক্স, এটা কাকে বলে, এটা কেন দরকার, এটা কোথায় ইম্প্যাক্ট ফেলে, এটা শিখেছি। আমরা কাল্টিভেটিং এ পজিটিভ অ্যাটিটিউড কিভাবে করে এবং কোথায় করে, কেন লাগে, এটা শিখেছি। আমরা ইফেক্টিভ কমিউনিকেশন, প্রফেশনাল অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, ফোন এটিকেট, মিটিং এটিকেট, নেটওয়ার্কিং এটিকেট, বিজনেস ডাইনিং, ডিজিটাল এটিকেট, এই জিনিসগুলো শিখেছি ওয়ার্কপ্লেসের জন্য যেগুলো প্রয়োজন। আমরা একই সাথে দেখেছি ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি কেন গুরুত্বপূর্ণ, এর কোর পিলার গুলো কি কি। ফাইনালি আমরা চেষ্টা করেছি দেখার যে হোয়াট আর দ্য টিপস এন্ড ট্রিক্স টু ক্রিয়েট এ ডিপ ইম্প্যাক্ট ইন মিটিং এন্ড প্রেজেন্টেশন এন্ড বি এ উইন উইনার ইন দ্য কনফ্লিক্ট রেজলিউশন। আজকে পুরো সেশনটা যদি আমাকে এক লাইনে কেউ বলতে বলে, আমি এটাকে এভাবে ডিফাইন করব। etiquette, act professional, attire, look professional, and ethics, be professional. This is a definition of professionalism from Tawheed Mohammad Hussain. Thank you for your time. So now we are in question answer session. So I think আমরা এখন ওটাতে চলে যেতে পারি. So here it ends now. Thank you. হ্যালো এভরিওয়ান, যাদের কোশ্চেন্স আছে তারা ইউ ক্যান রেজ হ্যান্ড, দেখবেন গুগল মিটের হ্যান্ড রেজ করার একটা অপশন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এবং আমরা সিকোয়েন্সিয়ালি প্রশ্ন নিব ইনশাআল্লাহ। যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম, যে আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। মিটিং এর ওই যে স্লাইডটা কি আমাদেরকে প্রোভাইড করা হবে? কারণ আমরা তো এভাবে নোট করি নাই। অবশ্যই। আচ্ছা, আমি আর আমরা এক্সপেক্ট তো করি যে আপনি এতগুলো জিনিস লিখবেন, ডেফিনেটলি প্রোভাইড করব। সেটাই। আর মিটিং এ অ্যাটেন্ড করতে আমাদের লেট হয়েছে, কারণ প্রোগ্রামের যে মিটিং যে লিংকটা ছিল, লিংকটা আমাদেরকে বল দেওয়া হয়েছিল, যার কারণে আমি পরবর্তীতে আবার মেসেজ করে এটা আধা ঘন্টা পরে অ্যাটেন্ড করছি। আচ্ছা, স্লাইডটা অবশ্যই দিয়ে দিলে আশা করি দেয়া হবে। আচ্ছা, আর কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে কিনা এটার? জি, আমরা আপনাদেরকে যে মাহতাব এটা উত্তর দিলে ভালো হয়। জি, আমরা আপনাদেরকে স্ক্রিন রেকর্ড ইমেল করব এবং যেই ম্যাটেরিয়ালটা আছে আমাদের আজকে যে ট্রেনিং ম্যাটেরিয়ালটা প্রিপেয়ার করেছেন স্যার, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড আস্ক কোশ্চেন। আনিসুর রহমান দেখতে পাচ্ছি, প্লিজ গো হেড উইথ ইউর কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা অনেক সময় ওয়ান টু ওয়ান যখন কথা বলি, ক্যাজুয়ালি হতে পারে, সেটা প্রফেশনালি হতে পারে। তো অনেক সময় আমি যে প্রবলেমটা ফেস করি আর কি, যে অ্যাক্টিভ লিসেনিং একটু অনুরোধ করব আনিসুর রহমান, সরি আমি একটু আপনি একটু জোরে বলবেন কি? আমি আমার ল্যাপটপে সর্বোচ্চ দিয়েও পরিষ্কার শুনতে পাচ্ছি না, একটু জোরে যদি বলতেন। স্যার বলতেছিলাম যে আমরা যখন ওয়ান টু ওয়ান কথা বলি, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে অ্যাক্টিভ লিসেনিং এর সময় আমাদের আই কন্টাক্টটা খুব একটা মানে আমারই হয়, মানে খুব একটা ভালো থাকে না আর কি। আই কন্টাক্টটা কারণ রাখা যায় না, আমি রাখতে পারি না আর কি। তো এই ক্ষেত্রে আমি আই কন্টাক্ট থেকে শুরু করে একজন মানুষের সামনে যে কথা বলছি, সেটা কিভাবে আরো মানে ইফেক্টিভলি ডেভেলপ করতে পারি আমি এই জায়গাটা। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে আই কন্টাক্ট করতে সারা জীবন চ্যালেঞ্জে পড়েছি। আমি মানুষের ঠোঁটের দিকে তাকিয়ে কথা বলি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। বাট যেহেতু আমি, খেয়াল করেন, আমি যখন একটা সার্টেন ডিস্টেন্সে যাচ্ছি, আমি আপনার ঠোঁট এবং চোখে খুব বেশি ডিফারেন্স নেই। সো আমি কিন্তু এত বছর উতরে গেছি। আর আপনি যদি এদিক ওদিক তাকানো ম্যাটার থাকে, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। আমিও কিন্তু আমার এই অভ্যাসটা থেকে উঠেছি। আমি যখন থেকে জানলাম যে আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গিভ ইমপ্রেশন, তখন কিন্তু আমি প্রতিবার আমার নিজেকে মনে করিয়ে দিতাম। আমার শুরুই হতো মানুষের ঠোঁটের দিকে তাকিয়ে, পর মুহূর্তে আমি মনে করাতাম যে না, আমার তো চোখে তাকাতে হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ইউ জাস্ট নিড টু প্র্যাকটিস, এন্ড। আর অন্য কোনো ওয়ে নেই। প্রতিবার আপনি তার দিকে তাকান, চোখ সরে যাক, কোনো সমস্যা নেই, আপনি এটাই করেন। এক সময় দেখবেন, ভেরি শর্ট টাইম, এক সপ্তাহের ভেতরে আপনি দেখবেন আপনার অভ্যাস হয়ে যাচ্ছে চোখের দিকে তাকানো। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? জি স্যার, জি স্যার।
থ্যাংক ইউ স্যার। নেক্সট প্রশ্ন নিব আমরা। কারো যদি প্রশ্ন থাকে প্লিজ গো হেড উইথ ইওর কোশ্চেন। হাসান শাহরিয়ার চৌধুরী, জি জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আমি একটা প্রতিষ্ঠানে জব করি। আমার প্রতিষ্ঠানটা ঢাকা একটা অফিস আছে, আর মূল অফিসটা হচ্ছে বগুড়াতে। তো আমার যিনি বস আছেন, আমি কন্টিনিউ ওনাকে ইংরেজিতে মেইল করি, কখনোই মেইলের উত্তর দেয় না। এরপরে কি করি, যে না মনে হয় বুঝতে পারতেছে না, সেম মেইলটাকে আবার বাংলায়ও করি, কোনোভাবেই ইয়ে করে না, মেইলের রিপ্লাই আসে না। তো এখন সপ্তাহে সপ্তাহে দেখা গেছে যে উনি আবার ফোনে মিটিং করে। তো বিভিন্ন ব্যাপারে জানতে চায়, যখন বলি স্যার আপনাকে তো মেইল করেছি, রিপ্লাই তো পাইনি, এই কাজগুলো স্যার পেন্ডিং আছে। তো এভাবে কন্টিনিউস আর কিছু কনফ্লিক্ট তৈরি হয়। তো মেইলের উত্তর দেয় না, কোনো এভিডেন্স রাখতে পারি না। যেমন আমি সেলসে জব করি, উনি মুখে বললো যে এই রেটে বিক্রি করেন, বিক্রি করে ফেললাম। পরবর্তীতে দেখা গেল যে উনি বললো যে না এই রেট তো বলি নাই। তো এই ধরনের আমি তখন কি করি, আমার ডিস্ট্রিবিউটরদের কাছে আমার ফাউল হয়ে যায়। এই ধরনের কনফ্লিক্ট গুলো স্যার কিভাবে, এই কনফ্লিক্ট গুলো থেকে একটু সেভে থাকতে পারে, যদি একটু গাইড দেন স্যার। ডেফিনেটলি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছেন। আমার চাকরি জীবনে এই ঘটনা আমি বহুবার ফেস করেছি। আপনি যে কাজটা করছেন দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। আপনি ইমেইল লিখবেন, উনি উত্তর না দেওয়ার সাথে তো কিছু যায় আসে না। আপনি যখন কাউকে মেইল করছেন, ওটা উত্তর যদি উনি না দেয়, এটা সম্পূর্ণ তার দায়িত্ব। উত্তর না দেওয়ার একটা ইমপ্লয়েড অর্থ হচ্ছে আপনার বক্তব্যের সাথে উনি একমত। ধরেন আমি আপনাকে লিখলাম, মিস্টার হাসান শাহরিয়ার, আই ফাউন্ড, মানে আপনি আমাকে যে কাজটা করতে দিয়েছেন, এই কাজটা আমি এইভাবে না করে এইভাবে করছি, আপনার আপত্তি আশা করি নেই। আপনি কোনো উত্তর দিলেন না, এর একটা ইমপ্লয়েড অর্থ হচ্ছে আপনি আমার সাথে অ্যালাইন, একমত। যদি একমত না হতেন আপনাকে উত্তর দিতে হতো। সো আপনি যেহেতু প্রতিবার মেইল করছেন এবং পরবর্তীতে উনি সেই কথাটাকে চেঞ্জ করছেন, আমি বলবো প্রফেশনালিজমের গ্যাপটা তার দিকে। আপনার দিক দিয়ে আপনি সঠিক অ্যাক্টিভিটি করছেন। এখন আপনার বস যদি ভবিষ্যতে কখনো তার মুখে বলা কথা সাথে দ্বিমত করেন, যেটা আপনি মেইলে লিখেছেন, এর একটাই ওয়ে, আপনাকে সেই ইমেইলটা প্রমাণস্বরূপ তাকে দেখাতে হবে। তখন দুইটা রেসপন্স হয়। এক বলতে পারে যে আমি এইসব মেইলটা খেয়াল করিনি, এটার দায়িত্ব আপনার উপরে যায় না। দ্বিতীয় হতে পারে উনি বলতে পারেন যে আমি ওটা তখন বলেছিলাম, এখন আমি এটা বাই দিস টাইম ভুলে গেছি, এটার দায়িত্ব আপনার উপরে যায় না। সো আপনি যা করছেন এর ফলে আপনার বসের সাথে যে কনফ্লিক্টটা হচ্ছে, সেটা কিন্তু মেইল কমিউনিকেশনের জন্য না, এটা হচ্ছে বিহেভিয়ারাল কিছু বিষয়ের জন্য। সো আপনার এই কনফ্লিক্ট থেকে মুক্তির জন্য আমার পরামর্শ হবে, আপনি আপনার বসের সাথে 1-to-1 বসে সরাসরি আপনার সমস্যাগুলো বলেন, যে এভাবে আমার তো এই জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে। অবশ্যই আপনি খুব পোলাইট ওয়েতে বলবেন, যেহেতু উনি আপনার লাইন ম্যানেজার। ওনাকেই বলেন যে স্যার আপনি আমাকে বলেন যে কোন ওয়েতে কমিউনিকেট করলে আপনার এবং আমাদের দুজনেরই রেফারেন্সটা ঠিক থাকবে। ডেফিনেটলি একজন মিনিমাম প্রফেশনাল ব্যক্তিও এটা আপনাকে একটা সমাধান দেবে। উনি বলবে যে ঠিক আছে, এখন থেকে আপনি এভাবে করেন। আর যদি দেখেন যে এত কিছুর পরে উনি বলছে যে না এভাবেই হবে এবং পরে আমি ভুলে যাচ্ছি, তাহলে বুঝতে হবে ইট ইজ এ ইন্টেনশনাল অ্যাপ্রোচ। আপনার লাইন ম্যানেজার আপনার সাথে ইন্টেনশনালি তথ্যের গ্যাপ তৈরি করছে। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সিচুয়েশন ইজ এ ডিফারেন্ট থিং। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। পরবর্তী যার প্রশ্ন আছে প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোশ্চেনস।
স্যার আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। প্লিজ। স্যার আমি তো স্টুডেন্ট, বা আমরা যারা স্টুডেন্ট আছি এখানে, তো সেক্ষেত্রে আমাদের হয় কি প্রফেশনাল মানুষদের সাথে হয়তো আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু যে প্রফেশনালি যে মিটিং বা এই বিষয়গুলো আমাদের খুব একটা থাকে না, যেহেতু জব যেহেতু এখনো করছি না, বা আমরা যারা স্টুডেন্ট আছি তারা হয়তো ওই কি বলে ওই স্পেসটা হয়তো আমরা পাই না। তো এই ক্ষেত্রে আমরা এই প্রফেশনাল কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানে এটিকেট ম্যানারিজম যেগুলো, এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি নিজেদের লাইফে? আচ্ছা, আজকে আপনার প্রশ্নটা আমি যেটা বুঝেছি, আমি একটু আবার বলি যে আপনি যেহেতু এখনো কোনো জবে নেই, স্টুডেন্ট, আপনি কিভাবে প্রফেশনাল কমিউনিটির সাথে ইন্টারাকশন করবেন, আমি কি সেটাই বলতে চাচ্ছেন? তো জি স্যার, অ্যাকচুয়ালি এটা আজকের সেশনটা ছিল কিন্তু প্রফেশনালিজম অ্যান্ড ওয়ার্কপ্লেস এটিকেট, এবং আমি শুরুতেই বলেছি এই জিনিসটা কিন্তু শুধু ওয়ার্কপ্লেসের জন্য না, এটা আমাদের প্রত্যেক দিনের জন্য। আজকে আপনি যা শিখলেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার বাসাতে, আপনার বন্ধু মহলে, আপনার ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে প্লিজ অ্যাপ্লাই। তাহলে আজকের সেশনটা আপনার লাইফে আপনি এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা জন্য আপনাকে জবে যেতে হবে তা না। এটা গেল আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় পার্টটা যে আপনি প্রফেশনাল কমিউনিটির সাথে কিভাবে কমিউনিকেট করবেন, দেয়ার আর বিলিয়ন্স অফ ওয়ে। আপনি লিঙ্কডইন প্রোফাইলে তাদের সাথে কানেক্ট হন, তাদেরকে আপনি কমিউনিকেট, তাকে আপনি ইমেইল করেন, তাকে আপনি টেক্সট পাঠান। এই নিয়ে মাহতাব একাডেমির আলাদা কোর্স আছে, নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনাকে নেটওয়ার্ক বাড়ানোর জন্য সিম্পল, আপনি আপনার ফেসবুকে নেটওয়ার্ক বাড়িয়েছেন না বন্ধুদের মধ্যে, তথাকথিত প্রচুর নোন আননোন ব্যক্তি আছে, ডু দ্য সেম থিং ইউজিং লিঙ্কডইন, অটোমেটিক আপনার নেটওয়ার্ক হয়ে যাবে। একবার নেটওয়ার্ক হয়ে গেলে এই যে কমিউনিকেশন এটিকেট গুলো আপনাকে শেখানো হলো আজকে, এই এটিকেট ফলো করে আপনি তাকে তার সাথে কমিউনিকেট করেন, ওভার ফোন করেন, ওভার ইমেইল করেন, ওভার টেক্সট মেসেজ করেন, হোয়াট এভার ইজ দ্য ওয়ে। আমি কি উত্তর দিতে পেরেছি আপনাকে? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ আনিসুর রহমান ফর ইউর ব্রিলিয়ান্ট কোশ্চেন্স। নেক্সট যার প্রশ্ন আছে প্লিজ আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আজকের রেকর্ডিংটা পাঠিয়ে দিব এবং আমরা ট্রেনিং ম্যাটেরিয়ালস আপনাদেরকে পাঠাবো। পাশাপাশি আমরা একটা ক্লাবের গ্রুপ লিংক পাঠাবো, ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ লিংক, যেখানে বেসিক্যালি যারাই আমাদের প্রত্যেক সপ্তাহে ট্রেনিং করাতে আসেন সেই ইনস্ট্রাক্টররা থাকেন এবং আমরা যারা ট্রেইনি আছি তারা সবাই সেখানে কানেক্টেড থাকি। সো আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু এডুকেশনাল ম্যাটেরিয়াল শেয়ার করি। সো যারা স্টুডেন্ট আছে তাদের এখন থেকে গ্রুমিং এর জন্য আমাদের গ্রুপটা অনেক হেল্পফুল। So I would request everyone to join that. আমরা আপনাদেরকে ইমেইলের থ্রুতে এটা লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। ফার্দার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ক্যারি অন উইথ ইওর কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটা প্রশ্ন করতে চাইলাম। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, সেলসে আছি আর কি, রিজনাল ম্যানেজার হিসেবে আছি। তো আমরা এখানে 5 জন রিজনাল সেলস ম্যানেজার আছি, আমি যে কোম্পানিতে আছি। তো সেখানে আমার যে কাছেই মানে ঢাকার আউটারে যে রিজনটা আছে, আমার যে পাশে যে রিজনটা, সেখানে হচ্ছে কি যে আমি যে ফলাফলটা করতেছি, আমি রিপোর্ট করিয়েছি আমার যে জেনারেল ম্যানেজার, যিনি পুরো বাংলাদেশটাই আর কি দেখে। তো সেলসে তো একটা টার্গেট থাকে, তো আমাদের যে টার্গেটটা, ওনার টার্গেট যেটা করে উনি কিন্তু মান্থলি 50% দেখা যাচ্ছে করতেছে, আর আমি 90 বা 95% করতেছি মাস শেষে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলসের যে টার্গেটটা, তার কিন্তু আমাকেই সবকিছু যে কোনো কম হচ্ছে কেন বারবার জিজ্ঞাসা করতেছে যে কেন এটা হচ্ছে না, কেন এই টাকাটা কম আসলো, কিন্তু ওনাকে কিন্তু কোনো কিছু বলতেছে না। তো দিন শেষে অবশ্য উনি কিন্তু কংগ্রাচুলেশন আমাকেই করতেছে। তো এই ক্ষেত্রে আসলে আমার প্রতি আমার বসের ধারণাটা কি রকম জন্মাচ্ছে? তা আমার মাঝে মধ্যে যেন মনে হয় যে না, আসলে বস বোঝা সম্ভবত আমার উপর অন্যায় অবিচার এই ধরনের কোনো কিছু করতেছে। তো স্যার এই বিষয়টা একটু জানাবেন। আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরটা কিন্তু আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। দিন শেষে উনি আপনাকে কংগ্রাচুলেট করছেন, এই কথাটা আপনি বলেছেন, তাই না? জি স্যার, জি স্যার। তার মানে উনি আপনার এফোর্টটাকে রেকগনাইজ করছেন। এর একটাই অর্থ, আপনার সাথে আপনার লাইন ম্যানেজার অর্থাৎ আপনার বসের সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক শুধু ঠিকই আছে তাই নয়, উনি আপনার কাজের পারফরমেন্সকে যথাযথভাবে অ্যাপ্রিশিয়েট করে। এখন ওনার পারফরমেন্সটা কি হচ্ছে সেটা কিন্তু আবার আপনি দেখতে পারবেন না বা দেখার কথাও না, ওটা দেখবে ওনার উপরের ধাপে যিনি।
হয়তো আপনি নিচের থেকে বসে আপনার মনে হচ্ছে যে উনি পুরোপুরি করছে না, বা হয়তো সেটাই সত্যি, বাট সেটা মানে অ্যাকচুয়ালি সেটা আপনার এখতিয়ারের ভেতরে না। আপনি আচ্ছা আপনার এবং আপনার টিমেরটা দেখতে পারবেন, ওটাকে জাজ করতে, অ্যানালাইজ করতে পারবেন। আপনার লাইন ম্যানেজার এটা করবে, তার লাইন ম্যানেজার। আপনার প্রশ্নের কোশ্চেন ছিল দুইটা, যে উনি ব্যাপারটা যে করছেন ওটা তো কেউ দেখছে না, ওটা যার দেখার তিনি ঠিকই দেখছেন, তিনি ঠিকই ফিডব্যাক দিচ্ছেন। আর আপনার সাথে তার রিলেশনের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন, উনি যেহেতু আপনাকে কংগ্রাচুলেট করছেন, সো ইউ আর ডুইং গ্রেট। এবং স্যার এখানে যে যে কোনো সমস্যা হলে বা উনি কিন্তু কাজের ব্যাপারে আমাকে সর্বোচ্চ চাপে রাখে। সারাদিনেই বা যতক্ষণ আমাদের কর্মঘণ্টা থাকে সব সময় চাপেই রাখে এবং ওই বিষয়গুলো জানায় যে কোথায় কি করতে হবে। কিন্তু আদার্স যে রিজন গুলো আছে দেখি তারা কিন্তু ফলাফলে আসলে অতটা কিন্তু ভালো না, এবং তারা কিন্তু বুঝতে পারি না যে তারা হয়তো রিল্যাক্সে থাকে বা ওই ধরনের কোনো কিছু থাকে। তো এটা আসলে স্যার আমাকে একটু বলবেন যে আসলে বিষয়টা কি? আশিকুর রহমান সাহেব, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, হ্যাঁ? জি। আপনি আপনার বাসায় কার উপরে সবচেয়ে ভরসা করেন? আমার ওয়াইফের উপর বেশি ভরসা করি, এখানে তারপর আমার বাবা মা আছে, আচ্ছা, তাদের ওয়াইফের উপরেই উপরে বেশি ভরসা করেন। সো জি যতদিন ধরে আপনাদের বৈবাহিক সম্পর্ক, আপনি কিন্তু আস্তে আস্তে ওনার উপরে ভরসা বাড়িয়েছেন, তাই না? কমান তো জি আননি। জি জি না কেন বাড়িয়েছে। বাড়িয়েছেন? কারণ উনি ভালো পারফর্মার, উনি জি আপনাকে আপনার আস্থাটা তৈরি করেছেন। এটা পৃথিবী জি জুড়ে নিয়ম, তাকেই বেশি কাজ দেয়া হয় যে বেশি আস্থার জায়গায় আসে, যে ভালো পারফর্ম করে। কখনো একটা নন পারফর্মারকে বেশি কাজ দেয়া হয় না। জি আমার স্যার ছোট ভাই একটা আর্থিক প্রতিষ্ঠানে আছে, কোভিড এর সময় জি থেকে আমি শুনতাম ওদের ওখানে একটা রিউমার ছিল যে সব জায়গায় এখন একটা জব চলে যাবে, জব চলে যাবে, কিন্তু প্রতিদিন ওর নামে নতুন নতুন ডিপার্টমেন্ট যোগ হতো। আমি ওকে একটা জি কথা বলতাম যে হোয়াট এভার ইজ দ্য থিং, নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া মানেই হচ্ছে যে তোমাকে আরো লাগবে এখানে। যেহেতু আপনাকে আচ্ছা বেশি কাজ দিচ্ছে, তার মানে জি আপনি ওই পরিমাণ লোড নেওয়ার ক্ষমতা আছে বলে আপনাকে দিচ্ছে। যেই মুহূর্তে জি আপনি না থাকার ব্যবস্থা হবে, দেখবেন সবার আগে আপনাকে ডাকবে যে না তুমি যেও না, ইজ ইউজড। জি স্যার, থ্যাংক ইউ অ্যাকচুয়ালি স্যার। ইউ আর ডুইং গ্রেট, আমি যদি বুঝে রাখি আপনার এই তথ্য থেকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন। প্রশ্ন আস্তে আস্তে আমি মাঝখানে একটা কথা এখানে বলতে থাকি, আপনারা যে কেউ প্রশ্ন করলে আমি থেমে যাব। আজকে স্লাইডে যা দেখানো হয়েছে এবং আপনি যেগুলো দেখবেন আপনাকে দেয়া হবে, হ্যাঁ, এই জিনিস আপনি যে কোনো জায়গায় পাবেন। তারপরে আপনি এই প্রেজেন্টেশনের এই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে কি পয়েন্ট, আপনি এগুলো শুধু মুখস্থ করবেন না মনে রাখবেন ব্যাপারটা তা না। আপনি যখন পড়বেন আপনার রিয়েল লাইফের সাথে কানেক্ট করবেন, প্রফেশনাল ঘটনাগুলোর সাথে, আপনার প্রতিদিনকার ঘটনা, অফিসে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত, ক্লায়েন্টের সাথে কথাবার্তা পর্যন্ত, প্রত্যেকটার সাথে দেখবেন এগুলো মিলাবেন। আপনি দেখবেন কি প্রত্যেকটা কানেক্ট হচ্ছে। যেই মুহূর্তে আপনি কানেক্ট করতে পারবেন, মনে রাখবেন সেই মুহূর্তে থেকে ওই বিষয়টা আপনার মাথায় ঢুকে গেল, আপনার প্র্যাকটিসে চলে আসলো। আপনি যদি কানেক্ট করতে না পারেন, শুধু প্রেজেন্টেশনটাকে খালি পড়ে যান, স্লাইড গুলো দেখে যান, এটা আপনাকে খুব বেশি হেল্প করবে না। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা চমৎকার অ্যাপ্রিসিয়েটিং মেসেজ লিখেছেন, আমার ভালো লাগলো। আমার মনে হয় মাহতাবস একাডেমিরও ভালো লাগবে আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি সবসময় কোয়ালিটি থেকে কোয়ালিটিকে গুরুত্ব দেই। আমি বুঝতে পারছি যে আপনারা এখান থেকে যদি একটু উপকৃত হন, আমাদের এফোর্টের বেস্ট আউটকাম। আপনাদের আমাদের হাতে মনে খুব বেশি আর সময় নেই, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নইলে মাহতাব মে কনক্লুড দ্য সেশন। স্যার মাহতাব স্যার আমাদের মধ্যে নাই, স্যার একটু ব্যস্ত যার কারণে তাকে লিভ নিতে হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি প্রশ্ন আরো থাকে
আমি আপনারা এখানে স্লাইডের মধ্যে আমার ডিটেইলস পাবেন, কন্ট্যাক্ট পাবেন। হ্যাঁ, সো ইউ ক্যান রিচ মি, ইউ ক্যান রিচ মাথাবস একাডেমি। হ্যাঁ, মেইনলি মাথাবস একাডেমির সাথে রিচ করলেই ভালো হবে। বাট কোনো যদি পার্টিকুলার রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রশ্ন থাকে, আই উড লাভ টু অ্যান্সার। হ্যাঁ, আপনি প্রশ্ন করলে আমি চেষ্টা করব আপনাদের উপকার করতে। অ্যান্ড দিস ইজ অলসো এ ওয়ে টু গেট কানেক্টেড। যে প্রশ্নটা করেছিলেন আনিসুর রহমান, যে কিভাবে আমি কানেক্টেড হব, ভেরি সিম্পল। আজকে মাহতাব একটা জিনিস শেয়ার করেছে গ্রুপে, দেখবেন যে প্রতিদিন একজনকে কল দেন, ইউ উইল গেট এ গুড কানেকশন। তবে সবকিছুর মধ্যে মূল বিষয়টা, প্রেজেন্টেশনে তো আসলে অনেকটা বলার জন্য বলা হয়, ইন পার্সন মিটিং এটা বোঝানো যায়। আপনি যদি শিখতে চান, আপনার আলাদা কোনো সেশন দরকার হবে না, আলাদা কোনো গুগল দরকার হবে না। আপনি ইউ জাস্ট থিঙ্ক, ইউ জাস্ট থিঙ্ক হাউ ইট ওয়ার্কস। আমি একদিনে তো এভাবে কথা বলছি না, বা আমি একদিনে এই ভাবে আপনাদের সামনে উপস্থাপিত হইনি নিজেকে, তাই না? আমি অনেকদিন ধরে নিজেকে শিখিয়েছি, নিজেকে ট্রেন করেছি। এটা রাতারাতি হবে না। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আজকে শুরু করেন, আপনি আগামীকালে এটার ফলাফল পাবেন। যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করেন, টাইম ম্যানেজমেন্ট নিয়ে, ইমেল লেখা নিয়ে, ফোন রিসিভ করা নিয়ে, নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে, যে কোনো একটা নিয়ে শুরু করেন। আজকে শুরু করবেন, আই গ্যারান্টি ইউ আপনি আগামীকাল ফলাফল পাবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন ওয়ার্কপ্লেস এটিকেটের। আমার পরামর্শ হবে এগুলো দেখেন। আপনার পোশাক সেন্স ডেভেলপ করা খুব জরুরি। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি অসম্ভব গুড ড্রেস ম্যানারে মানুষের সামনে যেতে পারবেন, বাট এই জন্য আপনার দরকার মাত্র 4টা ট্রাউজার এবং 5টা শার্ট। আপনি আপনার 5 বছরের জীবনে বা 6 বছরের জীবনে 4টা ট্রাউজার এবং 5টা শার্ট, এগুলো ডিফারেন্ট কালার আছে, যদি আপনার ওয়ার্ড্রবে থাকে, ইউ নিড নাথিং। এবং এটা কোনো ব্র্যান্ডের হতে হবে না, আপনার অ্যাফোর্ডেবল জায়গা থেকে আপনি কিনবেন। আর 2টা জুতা, এন্ড এর পারমুটেশন কম্বিনেশন যে কত ধরনের হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। আমরা মনে করি যে দামি পোশাক কিনতে হবে, অনেক ড্রেস কিনতে হবে। নো, অনলি 5টা রঙের শার্ট, 4টা রঙের ট্রাউজার, 2টা জুতা, কালো এবং ব্রাউন, কিছু না হলে শুধু কালো। সো আপনি যদি প্রতি 2 মাসে একটা শার্টও কেনেন, 2 মাসে একটা শার্ট আপনার অ্যাফোর্ডেবলের মধ্যে, আপনি কিন্তু 1 বছরে আপনার শার্ট এন্ড ট্রাউজার হয়ে গেল। এন্ড দ্যাটস অল। একটা ভালো পোশাক, ভালোভাবে কথা বলা, যে ইম্প্যাক্ট ফেলে, যে ইমপ্রেশন ফেলে অডিয়েন্সের উপরে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যখন ইন্টারভিউ নেই, শুরুতে এইটা দেখেই 80% বাদ হয়ে যায়। হয়তো তার মধ্যে আসল ক্রিম রয়ে গেছে, বাট দে কুডন্ট গিভ দি ফার্স্ট ইমপ্রেশন। এটা মাথায় রাখলেই চলবে। আমাদের আর কতক্ষণ সময় আছে, নাকি আমাদের অলমোস্ট শেষ? স্যার, আমাদের মিটিং টাইম আর মাত্র 5 মিনিটের মতো আছে স্যার। আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা আপনাদেরকে ইমেইলে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক লিংকটা পাঠাবো, সেখানে জয়েন করে ইউ ক্যান আস্ক মেনি কোশ্চেনস। আপনি আপনার পার্সোনাল প্রবলেমস আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ট্রেনারের একটা প্যানেল আছে, যারা অ্যাকচুয়ালি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান বসে প্রবলেম সলভ করতে পারবে ইনশাআল্লাহ। So thank you so much everyone joining, and special thanks to our today's trainer. Thank you sir for joining, and we believe that in Thank you, future everyone. আমরা আরো অনেক সেশন আপনার থেকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। So thank you everyone for joining. Assalamu alaikum. Take care.